গতকাল আমরা হ্যালো ফর্ম দেখতেছিলাম, তাই না? দেখো, গতকাল আমরা দেখতেছিলাম হ্যালো ফর্ম। সেটা কি ভাইয়া বলো তো? ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, আয়োডোফর্ম। এর ভিতর সবচেয়ে বিখ্যাত কে বলো? সবচেয়ে বিখ্যাত কে? এই ভদ্রলোক। এই ভদ্রলোক হচ্ছে সবচেয়ে বিখ্যাত। ক্লোরোফর্ম দিয়ে কি করে? ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে মানুষকে, তাই না? আগে এটা খুব বেশি ইউজ হইতো অজ্ঞান করার জন্য। কিন্তু ক্লোরোফর্মের একটা সমস্যা আছে। সমস্যাটা কি জানো? ধরো তুমি একটা বোতলে, এই যে বোতলে তুমি ক্লোরোফর্ম রাখছো, হ্যাঁ, এই যে বোতলে তুমি ক্লোরোফর্ম রাখছো, এই বোতলে তোমার কি আছে? কোনো কারণে এই ক্লোরোফর্ম যদি বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসে, ও তৈরি করবে COCl2। কি তৈরি করবে ভাইয়া? COCl2। এই যে যৌগটা সে তৈরি করলো, এই যৌগের নাম হচ্ছে ফসজিন গ্যাস। ফসজিন গ্যাস, এবং এটা অবশ্যই বিষাক্ত। তাহলে খেয়াল করো, আবার বলি, ক্লোরোফর্ম এটা যদি কোনো কারণে বাতাসের সংস্পর্শে আসে, তাহলে তৈরি করবে ফসজিন গ্যাস, যেটা বিষাক্ত একটা জিনিস। এখন তুমি তো ডাক্তার, তুমি কাউকে অজ্ঞান করতে গেছো, তুমি তো ক্লোরোফর্ম ভেঙে তাকে অজ্ঞান করলা, কিন্তু কোনো কারণে ওইটা যদি ফসজিন গ্যাস হয়, তাহলে কিন্তু এমন পসিবিলিটি আছে যে তার আর কখনোই জ্ঞান ফিরল না। পত্রিকায় একটা নিউজ আসছিল যে একটা কপতি ছেলে এবং মেয়ে একজন আরেকজনকে খুবই ভালোবাসে, কিন্তু মেয়েকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। তো যেহেতু জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, ছেলে চিন্তা করলো, না আমি তো আসলে ওকে ছাড়া বাঁচবো না, আমার কি বলে, ধরো সুমাইয়া, আমি সুমাইয়াকে ছাড়া বাঁচবো না, সুমাইয়াকে আমার লাগবেই। তো ও একটা সারপ্রাইজ আয়োজন করছে। সারপ্রাইজটা কি? আমি সুমাইয়াকে বলবো না যে তুমি আমার সাথে আসো। ও কি করলো, বন্ধু বান্ধব নিয়ে যে কোনোভাবে মেয়েটার বাসায় গিয়ে মেয়েটাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে, মানে সারপ্রাইজ, হ্যাঁ, যে কাজী অফিসে জ্ঞান ফিরবে, সাথে সাথে কাজী বলবে যে মা তুমি কি রাজি? তো তারপর সে বলবে যে হ্যাঁ আমি রাজি, বিয়ে হয়ে যাবে। তো মেয়েকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে তারপর নিয়ে চলে আসছে, কাজী অফিসেও চলে আসছে, বিয়ে হবে হবে, কিন্তু মেয়ের আর জ্ঞান ফিরতেছে না, এবং ওই মেয়ের আর কখনোই জ্ঞান ফিরে নাই। অর্থাৎ মেয়েটাকে আসলে এই ফসজিন গ্যাস দিয়ে অজ্ঞান করা হয়েছিল। মেয়েটাকে এই ফসজিন গ্যাস দিয়ে অজ্ঞান করা হয়েছিল, বুঝলা? তো এই জন্য এই যে ফসজিন গ্যাস, এইটা থেকে সাবধান থাকতে হবে, কারণ এটা তোমার জীবন বিনাশ করতে পারে। তো এটার থেকে সাবধান থাকার জন্য তুমি কি করতে পারো বলো তো? অবশ্যই এই যে বোতলটা হবে, এটা কালো বা বাদামি হবে, কালো বা বাদামি বর্ণের বোতল। শুধু তাই না, তুমি সাথে সাথে আরো একটা কাজ করবা, 1% ইথানল যোগ করবা। তাহলে এক হচ্ছে কালো বা বাদামি বর্ণের বোতল নিবা, আর 1% ইথানল যোগ করবা, ঠিক আছে? স্টিল তোমার তো আসলে একটু চেক করে দেখা দরকার, তাই না, যে জিনিসটা বিশুদ্ধ কিনা। তো ক্লোরোফর্মের সাথে তুমি যদি, এটার সাথে তুমি যদি সিলভার নাইট্রেট যোগ করো, সিলভার নাইট্রেট, কি যোগ করছো ভাইয়া? সিলভার নাইট্রেট। যদি নাইট্রিক অক্সাইড তৈরি হয়, তাহলে ফসজিন গ্যাস নেই, ফসজিন গ্যাস নেই। আর যদি এরকম কিছু না হয়, সাদা সাদা অদক্ষেপ পাওয়া যায়, সাদা অদক্ষেপ, তাহলে বুঝতে হবে ফসজিন গ্যাস আছে, ঠিক আছে? তাহলে সাদা অদক্ষেপ তৈরি হইলে বুঝতে হবে এখানে ফসজিন গ্যাস আছে, এবং ফসজিন গ্যাস থাকলে ওটাকে ফেলে দিতে হবে, ইউজার করার দরকার নাই, আর কোনো ঝামেলায়ও যাওয়ার দরকার নেই। জিনিসটাকে সুন্দর করে ফেলে দিতে হবে। কি বললাম? জিনিসটাকে সুন্দর করে ফেলে দিতে হবে। আচ্ছা, ইউটিউবে ক্লিয়ার দেখা যাচ্ছে না, জাস্ট এ মোমেন্ট। আচ্ছা, ইউটিউবে বাকি যারা ক্লাস করতেছো একটু আমাকে জানাও তো, যে ইউটিউবে কি ক্লাস ক্লিয়ার দেখতে কোনো সমস্যা হচ্ছে কি না? বাকি যারা ক্লাস করতেছো একটু জানাও। ইউটিউবে ক্লাস ক্লিয়ার না বলতেছো। হুম, জাস্ট এ মোমেন্ট। ফেসবুকে ক্লাস ক্লিয়ার তো? ফেসবুকে ক্লাস ক্লিয়ার না? আচ্ছা, ফেসবুকে ক্লাস ক্লিয়ার। সো এর মানে হচ্ছে ফেসবুকে ক্লাস ক্লিয়ার, এর মানে হচ্ছে খুব সম্ভবত এইটা
এটা ইউটিউবের একটা বাগ হতে পারে, কারণ আমরা একই সেটআপে কিন্তু ফেসবুকেও ক্লাস নিচ্ছি, ইউটিউবেও ক্লাস নিচ্ছি। ইউটিউবে এটা ব্লার, ফেসবুকে এটা ঠিক আছে, ফলে এটা সম্ভবত তারপরও আমি একটু ইয়াটা চেঞ্জ করি। গ্যাস আছে, যদি সাদা পদক্ষেপ পাওয়া যায় তাহলে ওখানে ফরজিন গ্যাস আসছে। এখানে আরেকটা জিনিস একটু বলি, এই যে ক্লোরোফর্ম, ক্লোরোফর্মে কি আছে বলতো, CH3। এখন এখানে এইচ এর জায়গায় ধরো আমি CCl3 আনলাম, আর এইচ এর জায়গায় একটা নাইট্রোমূলক যোগ করে দিলাম, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, নাইট্রো ক্লোরোফর্ম। আবার এই যৌগের নাম হচ্ছে নাইট্রো ক্লোরোফর্ম, এই যৌগের নাম নাইট্রো ক্লোরোফর্ম। সংক্ষেপে কি বলা যায় ভাইয়া, আমরা এটাকে বলি কাদুনে গ্যাস। কাদুনে গ্যাস। আমাকে বলতে হবে লাফিং গ্যাসের সংকেত কি। সবাই একটু আমাকে কমেন্ট করে লেখো দেখি কারা কারা পারো, লাফিং গ্যাসের সংকেত কি। তাহলে এইটা হচ্ছে কাদুনে গ্যাস। আবারও বলি, এইটা হচ্ছে কাদুনে গ্যাস। না, আমি আমার দুইটা ইন্টারনেট লাইন, ফলে আমি লাইন চেঞ্জ করলে এটা ঠিক হয়ে গেছে, কিছু হয়েছিল না আসলে। তো নাইট্রোক্লোরোফর্ম বা কাদুনে গ্যাস কি বললাম ভাইয়া, নাইট্রোক্লোরোফর্ম বা কাদুনে গ্যাস। হোপফুলি আমরা বুঝতে পারছি। তাহলে ক্লোরোফর্ম ব্যবহৃত হয় চেতনানাশক হিসেবে, তাই না? ক্লোরোফর্মের ব্যবহার যদি বলো, এটার মেইন ব্যবহার হচ্ছে চেতনানাশক, চেতনানাশক। এর বাইরে ক্লোরোফর্মের আরো একটা ব্যবহার আছে, ক্লোরোফর্ম কিন্তু দ্রাবক। তাহলে ক্লোরোফর্ম চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়, এই ক্লোরোফর্ম দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। ক্লোরোফর্ম চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়, এই ক্লোরোফর্ম ভাইয়া দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়, দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ইয়েস, এই তো আমরা সবাই অ্যান্সার করতে পারছি। খুবই চমৎকার, খুবই চমৎকার। এখন চলে আসো, আমরা আরেকটা জিনিস দেখবো। তোমরা এর আগে দেখছো যে আমরা বেশ কয়েকটা জায়গায় শনাক্তকারী বিক্রিয়াগুলো শিখছি, তাই না? এবং শনাক্তকারী বিক্রিয়াগুলো আমাদের সবই শিখতে হবে, এবং শনাক্তকারী বিক্রিয়া থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। এবং তোমার লাক যদি ফেভার করে, তাহলে আজকে আমরা এখন যে একটা পেজ পড়বো, এই একটা পেজ থেকে একটা প্রশ্ন তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা হয়তো পেয়ে যাবা। এই একটা পেজ থেকে একটা প্রশ্ন। তো এখানে আমরা একটু ব্রিফলি পড়বো, একটু সংক্ষিপ্ত আকারে, যে কোন কার্যকরী মূলকের ক্ষেত্রে তার শনাক্তকারী বিক্রিয়া কি কি। ডিটেলসে দেখবো না, ডিটেলসে আমরা যখন বই পড়বো সেখান থেকে দেখবো। সব বিক্রিয়ার ডিটেলস লাগেও না, মানে কিছু কিছু শনাক্তকারী বিক্রিয়ার ক্ষেত্রে, ধরো আমি কথার কথা বলতে পারি লিভারম্যান পরীক্ষা, ব্যাক্রোলিন টেস্ট, মানে কিছু ইম্পর্টেন্ট টেস্ট আছে যেইগুলোর ডিটেলস লাগে। এর বাইরে ধরো আমি বললাম যে অ্যালকোহলের শনাক্তকারী পরীক্ষা কি কি, বেশিরভাগ ক্ষেত্রে নামটা জানলেই চলে, কিছু কিছু ক্ষেত্রে ডিটেলস জানতে হয় ওই পরীক্ষাটার। ফলে আমরা এখন একটু শনাক্তকারী যে বিক্রিয়াগুলো আছে, আমরা সবগুলো শনাক্তকারী বিক্রিয়া একটু কষ্ট করে একসাথে দেখতে চাই। ফার্স্টে একটু খেয়াল করো যে অ্যালকেন, অ্যালকেনের কথা যদি বলি, অ্যালকেন তো বিক্রিয়াই করে না, তাই না? অ্যালকেনের হিসাব বাদ। আমরা ফার্স্টে একটু অ্যালকিন দেখি। দেখো আমি একটু নিচ দিয়ে লিখি, ওটা উপরে টেনে দিব। হ্যাঁ, অ্যালকিন আর হচ্ছে অ্যালকাইন। এখন অ্যালকাইনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা যেটা শিখি সেটা হচ্ছে অ্যালকাইন 1। অ্যালকাইন 1 কোনটা বলো তো? অ্যাসিটিলিন। এই যে সিএইচ, এইটা হচ্ছে অ্যালকাইন 1 বা অ্যাসিটিলিন। ফলে আমরা যে টেস্টগুলো দেখবো সেটা হচ্ছে অ্যালকাইন 1 বা অ্যাসিটিলিনের। এখন অ্যালকিন কি পরীক্ষা দেয়? অ্যালকিন দেয় হচ্ছে ব্রোমিন দ্রবণ সহ পরীক্ষা। মনে আছে, ব্রোমিনের লাল বর্ণ দূর করে ব্রোমিন দ্রবণ সহ একটা পরীক্ষা দেয়। আর একটা পরীক্ষা দেয়, সেটা হচ্ছে বেয়ার বিকারক সহ পরীক্ষা। আমাকে একটু কমেন্ট করে বলতে হবে বেয়ার বিকারকে কোনটা ব্যবহৃত হয়, বা বেয়ার বিকারক কোনটি। আমরা এটা পড়ছি এর আগে। বেয়ার বিকারক কোনটি, একটু কমেন্টে সবাই বলবা বেয়ার বিকারক কোনটা, বেয়ার বিকারক কোনটা। তাহলে ব্রোমিন দ্রবণ, অ্যালকিনের ক্ষেত্রে আমরা দুইটা শিখতেছি, একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ আর একটা হচ্ছে আমাদের বেয়ার বিকারক। রিপিট করতেছি, ব্রোমিন দ্রবণ এবং বেয়ার বিকারক, ঠিক আছে? আচ্ছা, আর অ্যালকাইন 1 এর ক্ষেত্রে যে পরীক্ষা, একটা পরীক্ষা হচ্ছে সোডিয়াম ধাতু, মানে সোডিয়াম ধাতু ইউজ করা হয় অ্যালকাইন 1 শনাক্তকরণের জন্য। দুই নাম্বারটা যেটা, সেটা হচ্ছে সিলভার নাইট্রেট, কিন্তু এখানে লেখা আছে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট ইউজ করা হয়। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে কিউপ্রাস ক্লোরাইড, কিন্তু সেখানেও হচ্ছে অ্যামোনিয়া যুক্ত Cu2Cl2, Cu2Cl2, ঠিক আছে? তাহলে অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড এবং অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট। তাহলে অ্যালকিনের ক্ষেত্রে ব্রোমিন আর বেয়ার। তো দেখো এই যে অ্যালকিন, হ্যাঁ অ্যালকিন, ধরো ওই যে আমরা বললাম আজকে কিনবো, তো বললা যে অ্যাল কিনবো, তো ব দিয়ে হচ্ছে ব্রোমিন আর বেয়ার, পারবো না? ব দিয়ে হচ্ছে ব্রোমিন আর বেয়ার। এখন দেখো এখানে সবগুলোর ক্ষেত্রে সোডিয়াম মানে এন আছে, দেখছো
এন দিয়ে হচ্ছে Na সোডিয়াম, এন দিয়ে অ্যামোনিয়া যুক্ত, অ্যামোনিয়া যুক্ত, তাহলে এন আছে। এখানেও দেখো অ্যালকাইন এন, দেখছো এখানেও এন আছে, এখানেও এন আছে, তাই না? তাহলে অ্যালকাইন অনের পরীক্ষা হচ্ছে এই তিনটা, অ্যালকাইন অনের পরীক্ষা হচ্ছে ভাইয়া এই তিনটা। এখন আরো দুইটা পরীক্ষা আমরা একটু দেখবো, একটা হচ্ছে মিথানল, একটা হচ্ছে ভাইয়া আমরা হোয়াইট ইউজ করি, মিথানল আর ইথানল। তোমার মনে আছে কিনা গতকাল আমরা মিথানল শনাক্তকরণ পড়ছি, গতকাল আমরা ইথানল শনাক্তকরণও পড়ছি, মনে আছে? ওই যে শালি মিথ্যা কথা বলে, আমরা গল্প আকারে বলছিলাম যে শালি মিথ্যা কথা বলে, অর্থাৎ মিথানল শনাক্তকরণ হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড ইউজ করা হয় মিথানল শনাক্তকরণের ক্ষেত্রে। কোন অ্যাসিড ভাইয়া? স্যালিসাইলিক অ্যাসিড। আর ইথানল শনাক্তকরণে আমরা বলছিলাম যে ইথা আসো, আসো দিয়ে হচ্ছে আয়োডোফর্ম পরীক্ষা, ইথা আসো, আসো দিয়ে আয়োডোফর্ম পরীক্ষা। তাহলে ইথানল শনাক্তকরণের ক্ষেত্রে ইথা আসো, আসো দিয়ে আয়োডোফর্ম পরীক্ষা, মিথানল শনাক্তকরণের ক্ষেত্রে স্যালিসাইলিক অ্যাসিড। তাইলে মিথ্যা, শালি মিথ্যা কথা বলে। তাহলে এই জায়গা থেকে এই জায়গাটা আমরা হোপফুলি বুঝতে পারছি। এটা উপরে পাঠাই দিই, দেখো। ওকে, ঠিক আছে। এরপরে চলে আসো, তাহলে মিথানল পড়লাম, ইথানল পড়লাম, আমরা একটু অ্যালকোহলটা পড়ি। চলো আমরা একটু এখানে দাগ দিই একটা, আমরা এখানে একটা দাগ দিব। এখানে সম্ভবত কিছু কিছু ওই যে মার্কার টার্কার আছে, দেখছি যে অন্যরা দাগ টাগ দেয়। দাঁড়াও আমি একটু এটা ট্রাই করি, এটা করা যায় কিনা। ওকে, ওই যে যারা ম্যাথ ট্যাথ পড়ায় বুঝছো, ওরা দেখলাম যে কত সুন্দর করে দাগ দেয়। দেখি এটা হচ্ছে এইখানে যে সম্ভবত এইটা ইউজ করে, দেখি কিছুই তো হইল না। নো, আচ্ছা এটা মনে হয় আমাকে দিয়ে হবে না, দেখি। না, এই কাজ আমাকে দিয়ে হবে না। যাই হোক, চলো আমরা জায়গা মতো চলে যাই, ঠিকঠাক শিখে তারপর আসবো। ঠিক আছে, আসো। আচ্ছা, এখন অ্যালকোহল দেখো। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল মানে তো আমরা দেখছি অ্যালকোহল শনাক্তকরণে কিন্তু বেশ কিছু পরীক্ষা আসলে আছে, আমরা বেশ কয়েকটা পরীক্ষা আসলে পড়বো। তো একটা হচ্ছে সোডিয়াম ধাতু, একটা হচ্ছে সোডিয়াম ধাতু, সোডিয়াম ধাতু ইউজ করা যায় অ্যালকোহল শনাক্তকরণে। এরপরে বললাম যে বেশ কিছু পরীক্ষা, যেমন PCl5, PCl5 সহ পরীক্ষা আছে, অর্থাৎ ফসফরাস পেন্টাক্লোরাইড। এরপরে আমরা যদি একটু বলি যে এস্টার, এস্টার দিয়ে অ্যালকোহল শনাক্ত করা যায়, এস্টার সহ। এরপর আমরা বলতে পারি অ্যাসিটাইল ক্লোরাইড, অ্যাসিটাইল ক্লোরাইড। তাহলে কি কি বললাম? সোডিয়াম ধাতু, PCl5, এস্টার, অ্যাসিটাইল ক্লোরাইড এবং সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট। দেখো, সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট, সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট। তাহলে এই পাঁচটা পরীক্ষা দ্বারা অ্যালকোহল শনাক্ত করা যায়, এই পাঁচটা পরীক্ষা দ্বারা। তাহলে দেখো ভাইয়া, সোডিয়াম ধাতু, PCl5, এস্টার, সোডিয়াম ধাতু, PCl5, এস্টার, অ্যামোনিয়াম ক্লোরাইড, সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট। তাহলে এই পাঁচটা পরীক্ষা দ্বারা অ্যালকোহল শনাক্ত করা যায়। অ্যালকোহলের পরে আর কি? আচ্ছা, একটু ইথারটার সাথে দেখি। দেখো, ইথার, ইথারের ক্ষেত্রে আমার একটাই পরীক্ষা PCl5। তাহলে PCl5 খেয়াল করো, অ্যালকোহলেও আছে কোনটা? অ্যালকোহলেও আছে PCl5, ইথারেও আছে PCl5। তাহলে আমরা এভাবে যদি বলি অ্যালকোহল ইথার পার্থক্য, অ্যালকোহল ইথার পার্থক্য করা যায়, তাহলে সেটা কি ভাইয়া? সেটাও PCl5। অ্যালকোহল ইথার পার্থক্য করা যায় কোন পরীক্ষা দ্বারা? সেই পরীক্ষাটাও ভাইয়া PCl5। তাহলে দেখো, অ্যালকোহল শনাক্তকরণের পরীক্ষা ইথার, অ্যালকোহল ইথার পার্থক্য PCl5। তাহলে এই পর্যন্ত মোটামুটি হইল। এরপরে কোনটা শেখা যায়? আচ্ছা, এরপরে আমরা ফেনল শিখতে পারি। ফেনল দেখো,
এরপরে আমরা কার্বনিল যৌগ আছে, অ্যাসিড আছে, আমরা সব দেখবো আস্তে আস্তে। ফেনলটা বেশ ইম্পর্টেন্ট, কিন্তু ফেনল শনাক্তকারী পরীক্ষাগুলা বেশ ইম্পর্টেন্ট। এখানে তিনটা পরীক্ষা আসলে আমরা পড়বো। একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ, একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ, 2 নম্বরে ফেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, আর 3-এ হচ্ছে লিবারম্যান পরীক্ষা, লিবারম্যান পরীক্ষা। তাহলে ফেনল শনাক্তকারী পরীক্ষাগুলো কি কি বললাম? ব্রোমিন দ্রবণ, ফেরিক ক্লোরাইড এবং লিবারম্যান পরীক্ষা। এটা এভাবে মনে রাখা যায় যে ধরো ফেনল হচ্ছে একটা মেয়ে যে একটু প্রেম করে, তো প্রেম করলে তার একটা বিএফ আছে, বুঝছো? তো ওর বিএফ ওকে অনেক স্বাধীনতা দেয়, লিবার্টি দেয়। তো নরমালি অনেক সময় বিএফরা যেটা হয় যে কোথাও যেতে দেয় না, ফোনের পাসওয়ার্ড চায়, ফেসবুকের পাসওয়ার্ড চায়, ইনস্টার পাসওয়ার্ড চায়, তাই না? তাহলে ফেনলের বিএফ অনেক ভালো, সে আসলে পাসওয়ার্ড চায় না। তাহলে এভাবে আমরা মনে রাখতে পারি ফেনলের বিএফ লিবার্টি দেয়, ফেনলের বিএফ লিবার্টি দেয়। তাহলে বিতে ব্রোমিন, এফএ ফেরিক ক্লোরাইড, আর লিবার্টি দিয়ে লিবারম্যান। বিতে ব্রোমিন, এফএ ফেরিক ক্লোরাইড, আর লিবার্টি দিয়ে হচ্ছে লিবারম্যান। আর কি বললাম ভাইয়া? লিবার্টি দিয়ে লিবারম্যান। তাহলে ফেনল শনাক্তকারী পরীক্ষাগুলো আমরা শিখলাম। আমরা একটু হ্যালোজেনটা শিখি, চলো। ফেনলটা শিখলাম, হ্যালোজেনটা শিখি। হ্যালোজেন দেখো, হ্যালোজেন শনাক্তকারী আমরা 3টা পরীক্ষা পড়তে পারি। হ্যালোজেন মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই যে পরীক্ষাগুলা, ঠিক আছে? তো আমরা এখানেও সোডিয়াম ধাতু পড়তেছি। আচ্ছা, হ্যালোজেন শনাক্তকরণের সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষা কিন্তু লেসাইন পরীক্ষা। হ্যাঁ, 2 নম্বর আমরা সিলভার নাইট্রেটটা পড়ি। সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেট তো চিনো, এই যে এটা দ্রবণ সহ। আর 3 নম্বর পরীক্ষা হচ্ছে লেসাইন, লেসাইন পরীক্ষা। তাহলে দেখো হ্যালোজেনের এই ল দিয়েই তুমি লেসাইন মনে রাখতে পারবা, পারবা না? হ্যালোজেনের ল দিয়েই লেসাইন। আর সোডিয়াম ধাতু সিলভার নাইট্রেট। এখন একটা জিনিস খেয়াল করো তো, সোডিয়াম ধাতু তুমি কই পাইছো? অ্যালকোহলে সোডিয়াম আছে, হ্যালোজেনে তুমি সোডিয়াম পাচ্ছ। অ্যালকাইন 1 মানে অ্যাসিটিলিনের ক্ষেত্রেও কিন্তু তুমি সোডিয়াম পাইছো, ঠিক আছে? তাহলে সোডিয়াম আমরা কোথায় কোথায় পেলাম? অ্যালকাইন 1 শনাক্তকরণে সোডিয়াম, অ্যালকোহল শনাক্তকরণে সোডিয়াম, হ্যালোজেন শনাক্তকরণে সোডিয়াম। হ্যালোজেন শনাক্তকরণে হচ্ছে ভাইয়া সোডিয়াম। তাহলে এই পেজে আমরা আর চাপাচাপি না করি, এই পর্যন্ত লিখি। বাকি যতটুকু আছে আমরা একটু অন্য একটা পেজে লিখি, ঠিক আছে? বাকি যতটুকু আমরা অন্য একটা পেজে লিখি, চলো। তাহলে এই পর্যন্ত আমরা হোপফুলি বুঝতে পারছি, তাই না? যে হ্যালোজেন শনাক্তকরণ এখানে ল দিয়ে লেসাইন, আর বাকি দুইটা, একটা হচ্ছে সোডিয়াম। দেখো সোডিয়াম, তো সোডিয়ামের এ দিয়েই সিলভার নাইট্রেট শুরু, মানে সিলভার নাইট্রেট এ দিয়ে শুরু, এভাবে মনে রাখতে পারো। ফেনলের বিএফ লিবার্টি দেয়। অ্যালকোহল ইথার পার্থক্য করা যায় PCl5 দিয়ে, ইথা আসো, এরপর হচ্ছে শালি মিথ্যা কথা বলে। আর অ্যালকাইনের লাস্টে ন বা এন, এখানে সবগুলো দেখো এন দিয়ে। আর অ্যালকিন ব দিয়ে হচ্ছে ব্রোমিন আর বেয়ার। ব দিয়ে বললাম ব্রোমিন আর বেয়ার, ব দিয়ে হচ্ছে ব্রোমিন আর বেয়ার। তাহলে এইখানে আমরা অনেকগুলা শনাক্তকারী বিক্রিয়া একসাথে শিখে ফেললাম। এখানে আমরা অনেকগুলা শনাক্তকারী বিক্রিয়া একসাথে শিখে ফেললাম। এখন 2-1টা আমাদের একটু বাকি আছে। তার ভিতরে একটু বলি যে কার্বনিল যৌগ আছে। কার্বনিল যৌগ তো আমরা চিনি, তাই না? কার্বনিল যৌগ কি ভাইয়া বলতো? কার্বনিল যৌগ হচ্ছে সি ডাবল বন্ড আছে এমন। এখন সি ডাবল বন্ড কোথায় আছে ভাইয়া? অ্যালডিহাইডে আছে, অ্যালডিহাইডে আছে, কিটোনে আছে। আচ্ছা, তুমি কিন্তু একটা জিনিস জিজ্ঞেস করতে পারো আমাকে চাইলে, যে ভাইয়া সি ডাবল ও এইচ, এখানেও তো সিও আছে, তাইলে এই যে অ্যাসিড, এইটাকে আমরা কেন কার্বনিল যৌগ বলি না? মানে অ্যালডিহাইডে সিও আছে, কিটোনেও সিও আছে, তাই আমরা অ্যালডিহাইড কিটোনকে কার্বনিল যৌগ বলি। কিন্তু অ্যাসিড সি ডাবল ও এইচ, এখানেও সিও আছে, তাহলে এইটাকে কেন আমরা কার্বনিল যৌগ বলি না? দেখি কেউ পারো কিনা। কেন আমরা সি ডাবল ও এইচ কে কার্বনিল যৌগ বলি না বলো? ইথানলের পরীক্ষার নাম আয়োডোফর্ম পরীক্ষা। এই পরীক্ষাটা আমরা গতকাল শিখেছিলাম, এই পরীক্ষাটা আমরা গতকাল শিখেছিলাম, ঠিক আছে? অ্যালকোহলের শেষেরটা কি লিখছি? অ্যালকোহলের শেষটা ছিল সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট,
সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট, সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট। কারণ তোমাকে একটা জিনিস বুঝাই, দেখো অ্যালডিহাইডে সি ডাবল বন্ড ও আছে, কিটোনেও সি ডাবল বন্ড ও আছে, কিন্তু অ্যাসিডের গঠনটা আসলে এরকম। এরকম। এখন দেখো এখানে কিন্তু সি ডাবল বন্ড ও নাই, ডাবল বন্ড ও আছে, সি ডাবল বন্ড ও আছে, ওর একটা আর একটা অক্সিজেনের সাথে, ফলে এখানে সি ডাবল বন্ড ও নাই অ্যাসিডে। অ্যাসিডে হচ্ছে সি ডাবল বন্ড ও নাই, এই জন্য তাহলে কার্বনিল যৌগ হচ্ছে অ্যালডিহাইড কিটোন। তো এইটা শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে 2,4 ডিএনপি পরীক্ষা। দেখো ভাইয়া 2,4 ডিএনপি পরীক্ষা বা ডিএনপিএইচ পরীক্ষাও বলে, ডাই নাইট্রোফিনাইল হাইড্রোজেন পরীক্ষা। তাহলে ডিএনপি মানে ডাই নাইট্রোফিনাইল হাইড্রোজেন পরীক্ষা। আবারও বলি, ডিএনপি মানে হচ্ছে ডাই নাইট্রোফিনাইল হাইড্রোজেন পরীক্ষা। এখন আসো, তাহলে আমরা কার্বনিল যৌগ পড়লাম, একটু অ্যাসিড পড়া দরকার না? কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ পরীক্ষা অবশ্যই পড়া দরকার। কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ পরীক্ষা। তো আমি এভাবে পড়ি যে 5 কার্বন, কি দিয়ে পড়ি ভাইয়া? 5 কার্বন। এখন তুমি বলতে পারো এই যে ভাইয়া 5 কার্বন কি? প্রথমত অ্যাসিড কি পরীক্ষা দেয় বলো? লিটমাস পরীক্ষা দেয়। অ্যাসিড লিটমাস পরীক্ষা দিবে, ফলে প্রথমেই তুমি লিটমাস পরীক্ষা বলে দিতে পারো। যেহেতু সে অ্যাসিড, ও নীল লিটমাসকে লাল করবে, ও নীল লিটমাসকে লাল করবে। আর একটা হচ্ছে 5% সোডিয়াম বাইকার্বনেট, 5% সোডিয়াম বাইকার্বনেট, 5% সোডিয়াম বাইকার্বনেট। আচ্ছা, আর একটা পরীক্ষা আছে এস্টারিফিকেশন, এস্টারিফিকেশন। তাহলে এস্টারিফিকেশন যে পরীক্ষা, এই পরীক্ষা দিয়েও কার্বক্সিলিক অ্যাসিড শনাক্ত করা যায়। আবারও বলি, এস্টারিফিকেশন পরীক্ষা দিয়েও কার্বক্সিলিক অ্যাসিড শনাক্ত করা যায়। ঠিক আছে, ওকে। হোপফুলি আমরা এই জায়গাটা বুঝতে পারছি। কার্বনিল যৌগে 2,4 ডিএনপি, আর কার্বক্সিলিক অ্যাসিডে আমাদের অ্যাসিড যেহেতু লিটমাস পরীক্ষা, 5% সোডিয়াম বাইকার্বনেট, আর একটা আছে এস্টারিফিকেশন পরীক্ষা। গুড। এখন আসো আমরা একটু কার্বিলামিন পরীক্ষা পড়ি। এখন কার্বিলামিন ব্যক্তি কে বলতো? এই কার্বিলামিন কে? কার্বিলামিন কে বলতো? কার্বিলামিন হচ্ছে, বলো কোনটা, সিএন নাকি এনসি? সিএন নাকি এনসি? এনসি। হ্যাঁ, সিএন যেটা, দেখো সিএন এটা হচ্ছে সায়ানাইড বা নাইট্রাইল, সায়ানাইড বা নাইট্রাইল। আর এনসি যেটা, এই যে এনসি যেটা, এই এনসিটা হচ্ছে কার্বিলামিন বা আইসোনাইট্রাইল বা আইসোসায়ানাইড। এটাকে আইসোনাইট্রাইলও বলে, আইসোসায়ানাইডও বলে। আচ্ছা, আমাকে একটু বলো তো, এই যে গঠনটা আমরা দেখাইলাম যে এনসি, এখানে কার্বনের হাত কয়টা? এই এনসিতে কার্বনের হাত কয়টা? দেখি কে পারো। এখানে কার্বনের হাত কয়টা বলো? তাহলে কার্বিলামিনের ক্ষেত্রে একটু মনে রাখবা যে অ্যামিন বলতে প্রাইমারি অ্যামিন বোঝায়, অ্যামিন বলতে প্রাইমারি অ্যামিন বোঝায়। আর কার্বিলামিনের ক দিয়ে হচ্ছে ক্লোরোফর্ম, ক দিয়ে কি? ক্লোরোফর্ম। তাহলে কার্বিলামিনের ক দিয়ে হচ্ছে ক্লোরোফর্ম। দেখো ক্লোরো ফর্ম। তাহলে কার্বিলামিনের ক দিয়ে হচ্ছে ক্লোরোফর্ম, আর অ্যামিন দিয়ে হচ্ছে প্রাইমারি অ্যামিন। তাহলে আমরা এটা পারবো না বলো তো? বলো পারবো কিনা, বলো এটা আমরা পারবো কিনা? তাহলে প্রাইমারি অ্যামিন এবং ক্লোরোফর্ম। এখন একটা জিনিস তোমাকে বলি, অ্যানিলিন, অ্যানিলিন চিনি তো? অ্যানিলিনে বলো তো বেনজিনের সাথে কোন মূলকটা থাকে? কমেন্ট করে বলো, অ্যানিলিনে বেনজিনের সাথে কোন মূলকটা থাকে? তো অ্যানিলিন কিন্তু একটা প্রাইমারি অ্যামিন, অ্যানিলিন কিন্তু একটা প্রাইমারি অ্যামিন। ফলে এখানে কিন্তু তুমি পরীক্ষায় আসতে পারে অ্যানিলিন শনাক্তকরণে কোনটা ব্যবহৃত হয়, তুমি বলবা কার্বিলামিন। অ্যানিলিন শনাক্তকরণে কোনটা ব্যবহৃত হয়? কার্বিলামিন। অ্যানিলিন শনাক্তকরণে কি কোনটা ব্যবহৃত হয় ভাইয়া? কার্বিলামিন। ইয়েস, NH2। ওকে। তো এখানে একটু বলি যে ভাইয়া কার্বনের হাত সব সময় 4টা, কার্বনের হাত কখনো 2টা হয় না, কার্বনের হাত কখনো 2টা হয় না, কার্বনের হাত সব সময় 4টা। এর জন্য আসলে এখানে আসলে আরো হাত আসবে, ওটা দেখানো হয় নাই, কিন্তু কার্বনের হাত সব সময় 4টা, কার্বনের হাত অলওয়েজ 4টা, মনে থাকবে, কার্বনের হাত সব সময় বা অলওয়েজ 4টা। ওকে, তাহলে এখানে আমরা প্রাইমারি অ্যামিন বা অ্যানিলিন দেখতেছি, আর হচ্ছে ক্লোরোফর্ম দেখতেছি, আর কি দেখতেছি ভাইয়া?
আমরা এখানে আর দেখতে পাচ্ছি ক্লোরোফর্ম। হোপফুলি আমরা এই জায়গাটা বুঝতে পারছি। আমরা একটু এটা উপরে চলে যাচ্ছি, উপরে দিয়ে দিই। ওকে, ঠিক আছে। এরপরে আমাদের আসলে শেষ, আমরা জাস্ট একটা দুইটা পরীক্ষা দেখব। সেটা হচ্ছে একটা হচ্ছে গ্লিসারিন, আচ্ছা ওকে, গ্লিসারিন শনাক্তকরণ। গ্লিসারিন শনাক্তকরণ এই পরীক্ষা কি বলতো, গ্লিসারিন শনাক্তকরণ পরীক্ষার নাম হচ্ছে অ্যাক্রোলিন টেস্ট। অ্যাক্রেলিন, ব্যাক্রোলিন যাই বলে, অ্যাক্রেলিন টেস্ট। তাহলে গ্লিসারিন কোন, দেখো গ্লিসারিন, অ্যাক্রেলিন, হ্যাঁ গ্লিসারিন, অ্যাক্রেলিন, এই যে এটা হচ্ছে অ্যাক্রেলিনের সংকেত। তাহলে এই যে সংকেতটা, এটাই হচ্ছে অ্যাক্রেলিনের সংকেত। এখন আমরা কয়েকটা পার্থক্য দেখব, সেটা হচ্ছে অ্যালডিহাইড কিটোনের পার্থক্য। অ্যালডিহাইড কিটোন। তাহলে অ্যালডিহাইড এবং কিটোন, আবারও বলি, অ্যালডিহাইড এবং কিটোন এই দুইটা পার্থক্য করা যায় কিভাবে? অ্যালডিহাইড এবং কিটোন পার্থক্য করা যায় দুইটা পরীক্ষা দিয়ে, এবং এই দুইটা পরীক্ষা আমার মনে হয় তোমরা নাম শুনছো সবাই, ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক। একটা হচ্ছে ফেলিং দ্রবণ, আর একটা হচ্ছে টলেন বিকারক পরীক্ষা। তাহলে অ্যালডিহাইড কিটোন পার্থক্য করা যায় দুইটা পরীক্ষা দিয়ে, একটা ফেলিং দ্রবণ পরীক্ষা আর একটা টলেন বিকারক পরীক্ষা। একটা আচ্ছা আর একটু বড় করে লিখবো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাকিরা একটু বলো তো, লেখা কি বুঝতে বেশি সমস্যা হচ্ছে? আচ্ছা আরেকটু বড় করে, আচ্ছা ঠিক আছে আমি আরেকটু বড় করে লেখা ট্রাই করতেছি। তাহলে আমরা এখানে ফেলিং দ্রবণ, টলেন বিকারক, তবে আরেকটা বিকারক একটু দেখো, শিপস বিকারক। কি বিকারক? শিপস বিকারক। আর একটা হচ্ছে শিপস বিকারক, আর একটা বললাম শিপস বিকারক। এরপরে আসো অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। হ্যাঁ, এটা আসলে আমরা পারি, এটাও আমরা দেখে আসছি এর আগে। অ্যালকোহলের লাস্টে কি ভাইয়া? ল। ল দিয়ে কি? লুকাস বিকারক। ল দিয়ে হচ্ছে লুকাস বিকারক। এখন আমাকে সবাই বলবা, কালকে আমরা অ্যালকোহল পড়ছি, লুকাস বিকারক কোনটা? মানে লুকাস বিকারক কোনটা? লুকাস বিকারকের সংযুক্তি কি বলো? তাহলে অ্যালকোহলের লাস্টে ল, লতে হচ্ছে লুকাস বিকারক। আর লাস্টে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন। অ্যামিনের ক্ষেত্রে এটাও লাস্টে ন আছে, এই দেখো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন। অ্যামিনেও লাস্টে আছে ন। তাহলে ন দিয়ে কি মনে রাখতে হবে? নাইট্রাস অ্যাসিড। তাহলে নাইট্রাস অ্যাসিড দিয়ে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন পার্থক্য করা যায়। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল, লাস্টে ল, ল দিয়ে লুকাস বিকারক দিয়ে পার্থক্য করা যায়। অ্যালডিহাইড কিটোনের হচ্ছে ফেলিং দ্রবণ, টলেন বিকারক, সাথে শিপস বিকারক। গ্লিসারিন, অ্যাক্রেলিন, তাহলে রিন আর লিন, এটা হোপফুলি পারবো। অ্যাক্রেলিনের সংকেত মাস্ট জানতে হবে, অ্যাক্রেলিনের সংকেত মাস্ট জানতে হবে। হ্যাঁ, গাঢ় HCl প্লাস অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড, ঠিক আছে। তাহলে এটা একটু ক্লিয়ার করে বলতে হবে কিন্তু, যে গাঢ় HCl, অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড, ওখানে পরীক্ষায় ঝামেলা এভাবেই ফেলবে যে আর্দ্র, অনার্দ্র, গাঢ়, লঘু, এই জায়গাগুলো খেয়াল করতে হবে। তাহলে আমরা যেটা শিখালাম, যে এই পেজ এবং এই পেজে আমরা যা শিখছি, এখান থেকে একটা প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি। তাহলে আমাকে একটু বলো যে এই জায়গায় কারো কোনো সমস্যা আছে কিনা, একটু কমেন্টে জানান যে এই পর্যন্ত আমরা যা কিছু পড়লাম এখানে কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানো। বলো। গুড। তাহলে এটা শেখার পর আমরা একটু বইয়ে যাব, বইয়ে যেয়ে দেখবো যে কি অবস্থা। তো আমরা অ্যালডিহাইড কিটোনের আগে আমাদের একটু বাকি ছিল, সেই জায়গাটুকু দেখতে চাই। তো এই জায়গাটা আমরা পড়ছি আসলে, যে হ্যালোফর্ম কারা? এই যে ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম বা আয়োডোফর্ম, এদেরকে আমরা একসাথে হ্যালোফর্ম বলি। এরপরে আমরা এই জায়গাটা পড়ছি যে ক্লোরোফর্মের কাজ কি? সার্জারিতে অজ্ঞান করার কাজে
একটা হচ্ছে সার্জারিতে অজ্ঞান করার কাজে দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়, তাই না? আর ক্লোরোফর্ম থেকে তৈরি করা হয় নাইট্রোক্লোরোফর্ম, যেটা হচ্ছে কাঁদুনে গ্যাস বা টিয়ার গ্যাস, তাই না? এটা হচ্ছে পুলিশ ব্যবহার করে, বাংলাদেশের পুলিশ প্রচুর ব্যবহার করে বিভিন্ন আন্দোলন দমনে। আচ্ছা, তাহলে আমরা নাইট্রোক্লোরোফর্ম দেখে ফেললাম। চেতনানাশক রূপে ব্যবহৃত ক্লোরোফর্মকে বিশুদ্ধ হইতে হবে, যদি না হয় তাহলে কি হবে? কার্বনিল ক্লোরাইড বা ফসজিন গ্যাস হয়ে যাবে, যেটা একটা বিষাক্ত যৌগ। তাহলে যদি ক্লোরোফর্ম সূর্যের আলো বা বাতাসের সংস্পর্শে আসে তাহলে তৈরি হবে ফসজিন গ্যাস, যেটা বিষাক্ত। ফসজিন গ্যাসের আরো একটা নাম কি বলতো? কার্বনিল ক্লোরাইড। কার্বনিল ক্লোরাইড। তো বিষাক্ততার পরীক্ষার জন্য তুমি কি করবা? বিষাক্ততার পরীক্ষার জন্য সিলভার নাইট্রেট দিবা। সিলভার নাইট্রেট দিলে যদি সাদা অদক্ষেপ তৈরি হয়, সাদা অদক্ষেপ পাওয়া যায়, তাহলে বুঝতে হবে ওখানে ফসজিন গ্যাস আছে। তাহলে ফসজিন গ্যাস আছে, ঠিক আছে? তাহলে বিশুদ্ধ ক্লোরোফর্ম কোনো অদক্ষেপ দিবে না, বিশুদ্ধ ক্লোরোফর্ম কোনো অদক্ষেপ দিবে না। তাহলে সাদা অদক্ষেপ পাইলেই ফসজিন গ্যাস আছে, ফেলে দিতে হবে। বিশুদ্ধ ক্লোরোফর্ম কোনো অদক্ষেপ দিবে না। এখন বোতলে যখন সংরক্ষণ করবা, তোমাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। অস্বচ্ছ বাদামি বর্ণের বোতলে রাখতে হবে, এবং সাথে সাথে আরো একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে 1% ইথানল। বাদামি বর্ণের বোতলে আলো প্রবেশ করতে পারে না। 2 নম্বর হচ্ছে 1% ইথানল যোগ করতে পারো। আমাকে বলতে হবে যে ডাইথাইল ইথার সংরক্ষণে, আমাকে কমেন্ট করে বলবা সবাই, ডাইথাইল ইথার সংরক্ষণে আমরা কোনটা যোগ করি? ডাইথাইল ইথার সংরক্ষণে আমরা কোনটা কোনটা যোগ করি? সবার কমেন্ট দেখতে চাচ্ছি। ডাইথাইল ইথার সংরক্ষণে আমরা কোনটা যোগ করি? আচ্ছা, এরপরে চলে আসো। এরপর আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে এখানে কয়েকটা ব্যবহার আছে। ব্যবহার যেখানে পাবা সেই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে দেখো ফোরেস্টার দেওয়া আছে। তাহলে কি বললাম? যেখানে তুমি ব্যবহার পাবা মনে রাখতে হবে যে সেই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এইটা এইটা ব্যবহার যেটা সেটা তোমাকে ওইভাবে পড়তে হবে। একটু আসো। ফার্স্ট হচ্ছে পচা মাছের দুর্গন্ধ। এটা কার কার পছন্দ বলো? পচা মাছের দুর্গন্ধ। পৃথিবীর সবচেয়ে বাজে গন্ধগুলার একটা হচ্ছে এই পচা জিনিসপত্র, তাই না? পচা মাছ, ইটস আনবিয়ারেবল। কাউকে যদি শাস্তি দিতে চাও, তুমি একটা কাজ করতে পারো, কয়েকটা মাছ মেরে, ধরো তোমার কারোর সাথে শত্রুতা আছে, তুমি জাস্ট যেটা করতে পারো সেটা হচ্ছে ওই বাসায় যে কাজ করে যে মহিলা, বা তাকে দিয়ে একটা পলিথিনে কয়েকটা কাঁচা মাছ নিয়ে তার বেডের নিচে লুকায় রাখবা, ঠিক আছে? এটা কিন্তু একটা ভালো ওয়ে। অথবা এমন জায়গায় লুকায় রাখতে হবে আর খুঁজে পাবে না, ও বুঝবে যে পচা মাছের গন্ধ আসতেছে, কই থেকে আসতেছে বোঝা যাচ্ছে না। তুমি তোমার চিরশত্রুর সাথে এই ব্যবস্থা, এটা ট্রাই করে দেখতে পারো। তো এই পচা মাছের দুর্গন্ধ এটা আসে মিথাইল অ্যামিন থেকে। ভাইয়া দেখো যে মিথাইল অ্যামিন জিনিসটা কি, এই যে দেখো, এই যে, ঠিক আছে? তাহলে দেখো এটা হচ্ছে মিথাইল অ্যামিন, ব্যাপারটা বুঝো, এটা হচ্ছে মিথেন, তাই না? এই মিথেনের একটা হাইড্রোজেনের জায়গায় একটা অ্যামিন আসছে, তাহলে এটা মিথাইল অ্যামিন। মিথেন থেকে তো মিথাইল, তাই না? CH3 কে কি বলে? মিথাইল অ্যামিন। আচ্ছা, যদি বলি ইথাইল অ্যামিন তাহলে কি হবে বলো? ইথাইল অ্যামিন বললে কি হবে? ইথাইল অ্যামিন বললে একটা ইথাইল মূলক আসবে, এই যে CH3CH2 আসবে, তার সাথে একটা অ্যামিন। তাহলে এটাকে আমরা বলবো ইথাইল অ্যামিন। দেখো এটা হচ্ছে মিথাইল অ্যামিন, এটা ইথাইল অ্যামিন। আচ্ছা, যদি ডাইমিথাইল অ্যামিন বলে, ডাইমিথাইল অ্যামিন বললে জিনিসটা এরকম, এই সাইডে একটা CH3, এই সাইডে একটা CH3, তাই না? এই যে এটা হচ্ছে ডাইমিথাইল অ্যামিন। তাহলে পার্থক্য আছে কিন্তু, এটা ইথাইল অ্যামিন, এটা ডাইমিথাইল অ্যামিন। এটা মিথাইল, এটা ডাইমিথাইল, মানে একটা মিথাইল, এখানে দুইটা মিথাইল, আর এখানে একটা ইথাইল মূলক আছে, এটা ইথাইল অ্যামিন। ডিফারেন্স গুলা বোঝা গেছে? আবার ধরো এটা ফিনাইল অ্যামিন। এই ফিনাইল অ্যামিন কি? এটা একটা অ্যারোমেটিক যৌগ, তাই না? তাহলে আমরা ফার্স্ট হচ্ছে এই ডিফারেন্স গুলা করতে হবে। তারপর আসো, এখানে মিথাইল অ্যামিন এবং ইথাইল অ্যামিন এই দুইটা গ্যাস, মানে অ্যামিনের প্রথম দুইজন গ্যাস, এরপরের গুলা তরল, কিন্তু সেখানেও আছে মাছের আষ্টে। এরপরের গুলা হচ্ছে তরল। ইথার সংরক্ষণ নাকি বিশুদ্ধকরণ? ইথার সংরক্ষণের ক্ষেত্রে আমরা কি কি ইউজ করি? আমার প্রশ্ন ছিল ইথার সংরক্ষণের ক্ষেত্রে আমরা কি কি ইউজ করি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এরপর আসো, এরপরে আরেকটা চমৎকার ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি আমরা অ্যালকোহলের কথা বলি বা অ্যামিনের কথা বলি, এরা কিন্তু পানিতে দ্রবণীয় হয়। কোনটা পানিতে দ্রবণীয় না বলতো?
ইথার পানিতে দ্রবণীয় না, মনে থাকবে। অ্যালকোহল এবং অ্যামিন এরা পানিতে দ্রবণীয়। পানিতে দ্রবণীয় না কে? ইথার। তাহলে অ্যালকোহল এবং অ্যামিন পানিতে দ্রবণীয়, ইথার পানিতে দ্রবণীয় না। অ্যালকোহল অ্যামিন পানিতে দ্রবণীয়, ইথার পানিতে দ্রবণীয় না। আমরা এটা বুঝতে পারছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে হোপফুলি আমরা এটা বুঝতে পারছি। এখন আসো মিথাইলামিন ডাইমিথাইলামিন। তাহলে মিথাইল আর ডাইমিথাইল তো বুঝছি, এটা মিথাইল এটা ডাইমিথাইল। এটা হচ্ছে চামড়া শিল্পের লোমনাশক। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যে তুমি এই যে জুতা পায়ে দাও, তাই না? এখন যদি জুতা এমন হইতো যে জুতায় হচ্ছে লোম টোম সব আছে, হ্যাঁ, মনে হইতো যে গরুর, যে কি বলা যায়, গরুর যে চামড়া কাইটাই না জুতা বানাইছো, মানে ডিরেক্ট, হ্যাঁ, মানে মনে হচ্ছে তুমি একটা গরু, এরকমও মনে হইতে পারতো। তাহলে চামড়া সালাইতে কিন্তু এই অ্যামিনকেই লাগে, মিথাইল আর ডাইমিথাইল অ্যামিন, ঠিক আছে? আর একটা জিনিস ইথাইল অ্যামিন, এটা হচ্ছে ইথাইল অ্যামিন, এটা হচ্ছে মরিচা রোধী, মানে সবারই কিছু না কিছু কাজ আছে। আর ফিনাইল অ্যামিন হচ্ছে রঞ্জক এবং সালফার ড্রাগ। তাহলে ফিনাইল অ্যামিন কোন কাজে? দেখছো ফিনাইলের ফ আছে, সালফাতে ফ আছে, তাহলে পারবো না? তাহলে সালফার ড্রাগ তৈরিতে কোনটা? ফিনাইল অ্যামিন। কিভাবে মনে রাখবো? ফিনাইলের ফ, সালফার ড্রাগের হচ্ছে ফ। আর অ্যামিনের ক্ষেত্রে তুমি এই যে মাছের আষ্টে মাছ মাছ একটা ফিল অবশ্যই তুমি সবসময় পাবা। তাহলে এই ব্যবহারগুলা কিন্তু 4 স্টার ইম্পর্টেন্ট। এই ব্যবহার কয়টা? আচ্ছা, এখন আমরা অ্যালডিহাইড এবং কিটোনে চলে আসব। অ্যালডিহাইড এবং কিটোনে তো আসবো। এখানে আমরা গতকাল কয়েকটা বিক্রিয়া দেখছিলাম। তো এই বিক্রিয়াগুলা কার কার খেয়াল আছে, বা কার কার কাছে আছে বিক্রিয়াগুলা? এই বিক্রিয়াগুলা কিন্তু এখন লাগবে, বুঝছো? গতকাল যে বিক্রিয়াগুলা দেখছিলাম, বিক্রিয়াগুলো এখন লাগবে। আচ্ছা, আমি আবারও দেখাচ্ছি বিক্রিয়াগুলা, তার আগে একটা জিনিস তোমারে দেখাই। দেখো অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড কোনটা জানো? এটা এই যে CH3CSO কে অ্যাসিটালডিহাইড বলে। এটা তিনটা যদি নাও এটাকে প্যারালডিহাইড বলে। তাহলে অ্যাসিটালডিহাইডের যদি তুমি তিনটা নাও এটাকে বলে প্যারালডিহাইড, যেটা একটা সিডেটিভ, মানে ঘুমের ওষুধ। ঘুমের ওষুধ, অনেকের ঘুম হয় না, তাই না? অনেকের ঘুম হয় না, তো সেই ঘুমের ওষুধ হিসেবে এই প্যারালডিহাইড এই যৌগটা আসলে ব্যবহৃত হয়। আরেকটা জিনিস তোমাকে একটু বলি, এখানে একটা জিনিস খেয়াল করো, অ্যালডিহাইড আর কিটোন, অ্যালডিহাইড আর কিটোন এদের পোলারিটি কম। আর এই যে এসিড বলো, এস্টার বলো, অ্যামাইড বলো, এখন এস্টার অ্যামাইড এগুলা কি এসিডের জাতক। এস্টার অ্যামাইড গুলা কিন্তু এসিডের জাতক, ফলে এরা মোটামুটি মানে এসিড থেকেই এরা তৈরি হয়েছে, ফলে এরা মোটামুটি একই গুচ্ছের এবং এদের পোলারিটি বেশি। এদের পোলারিটি বেশি, কি বলছি ভাইয়া? এদের পোলারিটি বেশি। এখন এই পোলারিটি বেশি কম এটা কিভাবে হয়? এটা ডিপেন্ড করে যে এদের সাথে কারা যুক্ত তার উপর, হ্যাঁ। তো এখানে অ্যালডিহাইড এবং কিটোনের ক্ষেত্রে এদের পোলারিটি কম, কারণ দেখো অ্যালডিহাইড কিটোন একই, দেখছো কার্বন কার্বন অক্সিজেন ডাবল বন্ড, কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু এই যে কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ড, এই সবগুলোতে কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ড, দেখছো? তাইলে অ্যামাইড, অ্যামাইড অবশ্য ডাবল বন্ড, কিন্তু ওরা সবাই অ্যাসিড বেসিডের জাতক, ফলে ওদের পোলারিটি বেশি, এদের পোলারিটি কম। আচ্ছা, এইটা হোপফুলি আমরা বুঝলাম। এখন একটু চলে আসো, আচ্ছা কার্বনিল যৌগ কি জিনিস? আমরা বলছি যে সি ডাবল বন্ড এটা যদি থাকে তাহলে তাদেরকে কার্বনিল যৌগ বলে। আমাদের দুইটা কার্বনিল যৌগ আছে, একটা হচ্ছে অ্যালডিহাইড আর কিটোন, একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন। এখন এদের ব্যবহার কি ভাইয়া? অ্যালডিহাইড গুলা কি? অ্যালডিহাইড গুলা হচ্ছে HCHO, এরপর CH3 CHO, CH3 CH2 CHO, এরা হচ্ছে অ্যালডিহাইড। কিটোন, কিটোন হচ্ছে মানে মাঝখানে একটা সিও থাকে, এরকম সিও, মানে এই সাইডে কিছু থাকতে পারে, হ্যাঁ, এখানে একটা আর থাকলো, এখানে একটা আর থাকলো, তো মাঝখানে সিও থাকবে। এটা হচ্ছে আমার কিটোন, ঠিক আছে। এখন এদের পার্থক্যের ক্ষেত্রে সবার আগে হচ্ছে ফর্মালডিহাইড, এই ভদ্রলোক, তাহলে এর 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। এখন অনেকের ক্ষেত্রে এই ফরমালিন আর ক্লোরোফর্মে প্যাচ লাগে, ক্লোরোফর্ম দিয়ে হচ্ছে অজ্ঞান করে। আর ফরমালিন এমন একটা জিনিস, এটা যদি তুমি ঠিকঠাক ইউজ করতে পারো তাহলে মাসের পর মাস চলে যাবে, তোমার খাদ্য আর পাকবে না বা নষ্ট হবে না। আমি একবার একটা আপেল কিনছিলাম, বুঝছো? তো আপেলটা কোনো কারণে, একটা আপেল কিনি নাই, বেশ কিছু আপেল কিনছি, তো একটা আপেল কোনো কারণে আমার খাটের নিচে পড়ে গেছিল। তো তখন তো আসলে ব্যাচেলার থাকতাম, এবং ব্যাচেলার যারা থাকো, মেসে যারা থাকো, তারা খুব ভালো করে জানো, হ্যাঁ, ব্যাচেলার যারা থাকো বা মেসে যারা থাকো তারা খুব ভালো করেই জানো যে রুমের অবস্থা কি হয়। তাই মনে হয় মোটামুটি বেশ কয়েক মাস পরে খাটের নিচে একবার তাকাইছি, তো তাকাই দেখি যে আপেলটা আছে। ও মাই গড, আপেলটার কিচ্ছু হয় নাই, আপেলটা জাস্ট একটু চিপসাই গেছে, চিমটাই গেছে, তা আপেল পুরা নিখুঁত ভাবে আছে।
তাহলে ফরমালিন কি করে? ফরমালিন হচ্ছে কোনো কিছু যেন না পচে যায়, এবং এই ফরমালিন কিন্তু মানে খাবারে ব্যবহার করা নিষিদ্ধ। ফরমালিন তাহলে ভাইয়া মানে আমরা ভাবি যে ফরমালিনের কাজই মনে হয় যেন খাবার যেন না পচে, কিন্তু আসলে ঘটনা তা না। ফরমালিন আসলে অন্য কাজে লাগে। কোথায় লাগে চলো আমরা ওইটা দেখি। ফরমালিনের আসল ব্যবহার কোথায়? এই যে ব্যাকেলাইট নামে প্লাস্টিক আছে, এরপরে যে মেলামাইনের যে প্লেটে তুমি খাবার দাবার করো, খাওয়া দাওয়া করো, হ্যাঁ, এরপর মাস্টার গাম, ফর্মিকা, এবার ইলেকট্রিক সকেট। সকেট তো চিনো, ওই যে সকেট যার ভিতর ওই তুমি চার্জার ঢোকাও, এই জিনিসগুলো তৈরিতে ফরমালিন লাগে। হ্যাঁ, কিন্তু আমরা কোন কাজে ইউজ করি বলো? আমরা ইউজ করি হচ্ছে পচন রোধক হিসেবে। মানে ফরমালিন আর কোথায় লাগে? এই যে তুমি যখন মেডিকেলে চান্স পাবা, তখন তোমার হসপিটালে একটা কঙ্কাল, সরি কঙ্কাল বলা যাবে না, একটা লাশ, জাস্ট একটা অরিজিনাল মানুষের লাশ, আহ, সেটা তোমার সামনে থাকবে। হ্যাঁ, সেটাকে ফরমালিন দিয়ে, মানে এনাফ ফরমালিন দিলে আমি বলছি যে বছরের পর বছর কিছু হয় না। ফলে ওই লাশটাকে যদি এনাফ ফরমালিন দেওয়া হয় এবং ওইটাকে ফরমালিনে প্রচুর ফরমালিন দেওয়া হয় ওই লাশে, যার কারণে দেখা যায় যে ওই লাশটা কিছু হয় না। হ্যাঁ, মানে একটা মানুষ মারা গেছে, একটা অ্যাকচুয়াল লাশ, তুমি যদি সরকারি মেডিকেলে পড়ো, ধরো ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল, বা মোটামুটি একটু ভালো মেডিকেল কলেজে, বা মোটামুটি বেশিরভাগ মেডিকেল কলেজে এটা আছে, তোমাকে একটা লাশ দিয়ে তুমি অ্যাকচুয়ালি দেখবা যে কোথায় কি আছে। হ্যাঁ, তো এই হচ্ছে সেই ফরমালিন, কিন্তু আমরা এটাকে ইউজ করি হচ্ছে খাবার, কিন্তু এই খাবারে ফরমালিন দেওয়া যাবে না। এটা হচ্ছে আসল ব্যাপার। হ্যাঁ, তো আসো, এই জন্য বলা হয় যে ঢাকা শহর, ঢাকা শহরে ফরমালিন ছাড়া কোনো কিছু নাই। ফলে ঢাকা শহরে আমার মনে হয় যে ঢাকা শহর এখন যে অবস্থায় আছে, আচ্ছা এই মুহূর্তে ঢাকায় কে কে আসছো যারা ক্লাস করতেছো ফেসবুক এবং ইউটিউবে, একটু বলো তো যে ঢাকায় কে কে থাকো আর ঢাকার বাইরে কে কে থাকো। কারণ ঢাকায় যারা থাকো আমার মনে হয় যে তারা মিনিমাম 5 বছর কম বাঁচবে। মানে আমরা যারা ঢাকায় আছি মিনিমাম আয়ু 5 বছর কমে যাচ্ছে, ঢাকার যে অবস্থা। আচ্ছা, তাহলে আমরা কোন কাজে ব্যবহার করি? আর অ্যাসিটোন, দেখো এইটার অ্যাসিটোন, কিটোন, মানে অ্যাসিটোন হচ্ছে কিটোন, অ্যাসিটোন হচ্ছে কিটোন, এটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক। অ্যাসিটোন হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক। কি বললাম? অ্যাসিটোন হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক। এখন এখানে বলা হচ্ছে যে অ্যালডিহাইড কিটোন কিভাবে তৈরি করা যায়। তো ভাইয়া এইটা তো আমরা পড়ছি পড়ছি না বলো? এগুলা কিন্তু এর আগেই আমরা এগুলা দেখে আসছি। হ্যাঁ, এই জন্যই বলছিলাম যে ক্লাসগুলা কিন্তু একটার সাথে কানেক্টেড। ধরো তুমি একটা ক্লাস করলা না, ওই একটা ক্লাস না করলে এই বিক্রিয়াটা আমি আবার একটু দেখাই, কারণ এইগুলাই এখন আমাদের আসল পড়া। হ্যাঁ, যে অ্যালডিহাইড এবং কিটোনের ক্ষেত্রে একটু খেয়াল করো তো। ধরো এটা হচ্ছে আমার অ্যালকোহল, আমি অ্যালকোহল মানে ওইস বুঝালাম, ঠিক আছে? এটা হচ্ছে আমার অ্যালডিহাইড, এটা হচ্ছে আমার কিটোন, সিও দিয়ে কিটোন বুঝাইলাম, সিএইচও দিয়ে অ্যালডিহাইড বুঝাইলাম, আর আমার একটা অ্যাসিড বুঝাইলাম সি ডাবল ও এইচ, আর অ্যাসিডের জাতক হিসেবে অ্যাসিড ক্লোরাইড বসাইলাম। আর এখানে আমি অ্যালকিন দিলাম, ডাবল বন্ড, আর অ্যালকাইন মানে হচ্ছে ট্রিপল বন্ড। এখন কালকে বিক্রিয়াগুলো দেখাইছি, এই জন্য আমি সংক্ষেপে দেখাচ্ছি। অ্যালকিন থেকে অ্যালডিহাইড তৈরিতে এই বিক্রিয়ার নাম ছিল ওজোনোলাইসিস, ওজোনোলাইসিস। আবার অ্যালডিহাইড থেকে আমরা যখন কিটোন তৈরি করছিলাম, এখানে আমরা 2% মার্কিউরিক সালফেট আর 20% সালফিউরিক অ্যাসিড ইউজ করছিলাম। 2% মার্কিউরিক সালফেট আর 20% সালফিউরিক অ্যাসিড ইউজ করছিলাম। আবার আরেকটা মজার জিনিস আছে, অ্যালকোহল থেকে এই বিক্রিয়াটা আসলে উভমুখী বিক্রিয়া। মানে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি করা যায়, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিটোন তৈরি করা যায়। আবার উল্টা ভাবে অ্যালডিহাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যায়, কিটোন থেকে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যায়, ঠিক আছে? আর এর বাইরে অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড তৈরির যে বিক্রিয়া, অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড তৈরির যে বিক্রিয়া, এই বিক্রিয়ার নাম ছিল রোজেনমুন্ড বিজারণ। রোজেনমুন্ড বিজারণ। আমাকে একটু বলতে হবে যে রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়া দেয় না কে কে? রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়া কে কে দেয় না? কালকে শিখছি আমরা রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়া কে কে দেয় না। এই চাঁদপুর নামটা শুনলেই আমার ওই টিকটক ভিডিওটার কথা মাথায় আসে। ওই যে একটা কি একটা আছে না, যে ওই যে চাঁদপুরের মাল, কি জানো, তারপর হচ্ছে আমরা গালি দিতে জানি না, আমরা ভালোবাসতে জানি। তারপর হচ্ছে মানে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ওনার লাস্টে এসে মাথায় এরকম দেয়, তারপর একটা ড্যান্স দেয়। এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট আর কি, আমার বেশ ভালোই লাগে। আচ্ছা,
দেখো অবস্থা কি, আমি জিজ্ঞেস করছি বাড়ি কার কার ঢাকায়। এখন এখানে পোলাপান কমেন্টে জিজ্ঞেস করতেছে, একজন বলছে মিরপুর, আরেকজন বলছে মিরপুর কত নাম্বারে। হ্যাঁ, যদি দেখে যে এলাকা মিলে গেছে তাহলে কোন বাসায় বলো, আমি তোমার বাসার নিচে তোমাকে দেখতে আসবো। পড়াশোনা করো, বুঝছো? এসব না করে পড়াশোনা করো। ঠিক আছে, হ্যাঁ অ্যালডিহাইড এবং কিটোন। তাহলে এখানে আমরা কি পাচ্ছি ভাইয়া? এখানে আমরা পাচ্ছি হ্যাঁ ফর্মালডিহাইড। ইয়েস, ফর্মালডিহাইড রোজেনমুন বিজারণ বিক্রিয়া দেয় না হচ্ছে ফর্মালডিহাইড দেয় না, এ দেয় না, আর কিটোন দেয় না। গুড। তাহলে এই বিক্রিয়াগুলা কেন দেখাইলাম এখন তুমি বুঝতে পারবা, এখনই বুঝবা, এখনই এখনই। আসো আসো, তাহলে আমাকে বলো। আচ্ছা, এর আগে গতকাল তো আমরা এটাও শিখছি, শিখছি কিনা, যে ধরো অ্যালকিনের জারণে অ্যালকোহল, অ্যালকোহলের জারণে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের জারণে অ্যাসিড, বেসিডের জাতক। আবার উল্টা গেলে বিজারণ, অ্যাসিড থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল, এগুলো হচ্ছে বিজারণ। পড়ছি না? পড়ছি তো, পড়ছি। তাহলে আমি বলতে পারি কিনা, ধরো অ্যালডিহাইড কই থেকে তৈরি করা যায়? আমরা বলতে পারি না অ্যালকোহল থেকে তৈরি করা যায়, অ্যালকোহলের জারণে বলতে পারি। অ্যালকিন থেকে তৈরি করা যায় বলতে পারি কিনা? পারি। আমরা অ্যাসিড বেসিডের যত জাতক আছে তাদের বিজারণে তৈরি করতে পারি বলতে পারি কিনা? পারি। তাহলে এখানে তাই করছে, দেখো। তাহলে ফার্স্টে দেখাইছে অ্যালকোহল থেকে, ফার্স্টে দেখাইছে হচ্ছে অ্যালকোহল থেকে। এখানে পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড, এটা একটু জানতে হবে, আর কিছু না। তাহলে অ্যালকোহল থেকে, এখন এটা আমরা অলরেডি দেখছি যে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিটোন, এটা আমরা আগে দেখছি। আচ্ছা, তাহলে এই সবগুলো আমাদের আসলে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দেখা শেষ। এবার হচ্ছে অ্যালকাইনের পানি যোজন, এটাও আমরা দেখছি কিনা বলো। এই যে অ্যালকাইন, এই যে 2% মার্কিউরিক সালফেট 20% সালফিউরিক অ্যাসিড কিটোন, এই বিক্রিয়াটা দেখাচ্ছে। দেখো এই যে অ্যালকাইন 2% মার্কিউরিক সালফেট 20% সালফিউরিক অ্যাসিড, কি পাচ্ছি? কিটোন পাচ্ছি। ওকে ফাইন। এরপর হচ্ছে অ্যালকিন থেকে অ্যালডিহাইড করা যাবে কিনা? অবশ্যই করা যাবে, অ্যালকিন থেকে অ্যালডিহাইড করা যাবে। আমরা জানি যে এই যে অ্যালকিন থেকে অ্যালডিহাইড করা যাবে, অ্যালকিন থেকে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড করা যাবে। তবে অ্যালকিন থেকে অ্যালডিহাইড যে তুমি করলা, এই বিক্রিয়ার নাম কি? ওজোনোলাইসিস। বিক্রিয়ার নাম কি? ওজোনোলাইসিস। তাহলে এই ওজোনোলাইসিস বিক্রিয়া কে কে দেয় জানো? বলো তো কে কে দেয় ওজোনোলাইসিস বিক্রিয়া? ওজোনোলাইসিস যে বিক্রিয়াটা আমরা দেখলাম, এটা কে কে দেয়? অ্যালকিন দেয়, আর কে দেয়? ওজোনোলাইসিস বিক্রিয়াটা কে কে দেয় একটু বলবা। আচ্ছা, এখন একটু চলে আসো কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ। ভাই কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে যত জাতক আছে সবার থেকে অ্যালডিহাইড তৈরি করা যায়। এই যে অ্যাসিড ক্লোরাইড, রোজেনমুন বিজারণ, এটা সম্পর্কে আমরা জানি। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রভাবক এবং তাপমাত্রা। এই যে রোজেনমুন বিজারণ বিক্রিয়া, বিক্রিয়ার তো একটা নাম আছে, ফলে নামটা, বিক্রিয়াটা ইম্পর্টেন্ট। ফলে একটা ইম্পর্টেন্ট বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানবো? প্রভাবক জানবো এবং তাপমাত্রা জানবো। কার কি থেকে কি তৈরি হয়, আর জানবো হচ্ছে কোনটা থেকে কোনটা তৈরি হয়। কি বলছি? আর জানবো কোনটা থেকে কোনটা তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা বুঝতে পারছি। এখন আসো সর্বশেষ রোজেনমুন বিজারণ বিক্রিয়ার প্রভাবক কি, এটা আমরা জানি, এটা দরকার নেই। এখানে আরেকটা জিনিস আমি ছোট্ট করে দেখাই, ইটার্ড বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া না, তারপরও আমি একটু দেখাই। দেখো এটার নাম কি বলতো? এটা হচ্ছে টলুইন, CH3। আর এই যৌগের নাম হচ্ছে বেনজালডিহাইড। অর্থাৎ সহজ ভাষায় বেনজিনের সাথে CH3 থাকলে টলুইন বলে, আর বেনজিনের সাথে অ্যালডিহাইড থাকলে এটাকে বেনজালডিহাইড বলে। এখন এই CH3 থেকে যখন বেনজালডিহাইডে আসলা, মানে আসলে তুমি কি করছো? বেনজিনের CH3টাকে CHO তে কনভার্ট করছো। তাহলে পরীক্ষা আমরা এটা বলতে পারি না যে ইটার্ড বিক্রিয়ার ক্ষেত্রে CH3 থেকে CHO হয়, CH3 মূলকটা CHO তে পরিণত হয় ইটার্ড বিক্রিয়ায়। ইটার্ড বিক্রিয়ায় আরেকটা বিক্রিয়া মাত্র আমরা দেখে আসছি, যেখানে আসলে CHO থেকে CH3 হয় না, মাত্র এটা দেখি নাই, আগের দিন দেখছিলাম। হ্যাঁ, ক্লিমেনসন বিজারণ। এই বিক্রিয়া CHO থেকে CH3 হয়, মানে কি মনে আছে কিনা? অ্যালডিহাইড থেকে, অ্যালডিহাইড তো CHO, এখান থেকে অ্যালকেন হয়, মনে আছে? অ্যালকেন, অ্যালকেন মানে তো এখানে CH3 আছে। অ্যালডিহাইড থেকে অ্যালকেন হয় হচ্ছে ক্লিমেনসন বিজারণ। তাহলে এই দুইটা বিজারণ মিশানো যাবে না, একটা রোজেনমুন বিজারণ আর একটা ক্লিমেনসন বিজারণ। রোজেনমুন বিজারণে কি হচ্ছে? অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড হচ্ছে, আর অ্যালডিহাইড থেকে অ্যালকেন হচ্ছে ক্লিমেনসন বিজারণে। তাহলে আমরা বলতে পারি না ক্লিমেনসন বিজারণে CHO থেকে CH3 হয়, আর
ইটার্ড বিক্রিয়ায় CH3 থেকে CHO হয়, বলতে পারি কিনা? হোপফুলি আমরা এই জায়গাটা বুঝতে পারছি, হোপফুলি আমরা এই জায়গাটা বুঝতে পারছি। গুড। এখন আমরা অ্যালডিহাইড কিটোনের শনাক্তকারী পরীক্ষা, কি পরীক্ষা বলো? 2,4-DNP পরীক্ষা। অ্যালডিহাইড এবং কিটোন কোন পরীক্ষা দেয়? 2,4 অ্যালডিহাইড এবং কিটোন কোন পরীক্ষা দেয় ভাইয়া? 2,4-DNP পরীক্ষা দেয়। দেখো অ্যালডিহাইড কিটোন দেয় হচ্ছে 2,4-DNP, ডি তে ডাইনাইট্রো, এনে নাইট্রো, আর পি তে হচ্ছে ফিনাইল হাইড্রোজেন। তাহলে 2,4-DNP পরীক্ষা মানে এই পরীক্ষা দ্বারা বোঝা যায় যে ওই যৌগে সি ডাবল বন্ডও আছে। এটা হচ্ছে কার্বনিলমূলক শনাক্তকরণ পরীক্ষা, অর্থাৎ তুমি শিওর এই যৌগে সি ডাবল বন্ডও আছে, মানে হয় ওইটা অ্যালডিহাইড নাইলে ওইটা কিটোন। কিন্তু এতটুকুই তুমি জানতে পারবা, এর বেশি কিছু কিন্তু জানতে পারবা না। এবং এই ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন পরীক্ষায় হলুদ কমলা অধক্ষেপ পাওয়া যায়। কি অধক্ষেপ ভাইয়া? ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন পরীক্ষায় হচ্ছে হলুদ কমলা অধক্ষেপ পাওয়া যায়। আবার বলতেছি, হলুদ কমলা অধক্ষেপ পাওয়া যায়, হলুদ কমলা অধক্ষেপ পাওয়া যায়। এখন অ্যালডিহাইড কিটোন পার্থক্য করব মেইনলি দুইটা পরীক্ষা, একটা হচ্ছে ফেলিং দ্রবণ আর টরেন বিকারক, এর বাইরেও আমরা পড়ছি শিপস বিকারক, কিন্তু মেইনলি দুইটা পরীক্ষা দিয়ে অ্যালডিহাইড এবং কিটোন পার্থক্য করা যায়। কি কি? ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক। ফার্স্ট অফ অল আমরা জানবো যে ফেলিং, আচ্ছা ফার্স্টে টলেন বিকারকের আলোচনা আছে, একটু দেখো। টলেন বিকারক হচ্ছে অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত 10% সিলভার নাইট্রেট। তো তুমি এভাবে দেখতে পারো, এই যে দেখো অ্যামোনিয়া মিশ্রিত 10% সিলভার নাইট্রেট, বা তুমি এভাবে অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট, ঠিক আছে? তাহলে এইটা মানে এইখানে এই মুখস্থ করলে একটু টাফ লাগতে পারে, মুখস্থ করলে একটু টাফ লাগতে পারে, কিন্তু তুমি যদি এভাবে পড়ো অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত 10%, মানে অ্যামোনিয়া আর সিলভার নাইট্রেট, সংকেত তুমি জানো। সিলভার নাইট্রেট কত পার্সেন্ট ভাইয়া? 10%। এখানে সিলভার নাইট্রেট আছে হচ্ছে টোটাল 10%। তাহলে টলেন বিকারক পরীক্ষা দেখলাম। এখন ফেলিং দ্রবণ টলেন বিকারক পরীক্ষায় দুইটাতে একটা কমন জিনিস আছে, যে অ্যালডিহাইড এই পরীক্ষাটা দেয়, কিটোন এই পরীক্ষাটা দেয় না। মানে সোজা বাংলায় যে পরীক্ষাটা দিবে সে অ্যালডিহাইড, আর যে দিবে না সে হচ্ছে কিটোন। যেমন যখন টলেন বিকারকের সাথে পরীক্ষাটা দেয়, অ্যালডিহাইড চকচকে সিলভার দর্পণ সৃষ্টি করে। অ্যালডিহাইডের ক্ষেত্রে চকচকে সিলভার দর্পণ সৃষ্টি হয়, ফলে এটা দেখলেই বোঝা যায় যে এটা অ্যালডিহাইড। তাহলে কি বললাম ভাইয়া? নলের ভিতরে চকচকে সিলভার দর্পণ সৃষ্টি হয়, ফলে ওইটা অ্যালডিহাইড। কিন্তু কিটোন এই পরীক্ষাটা দেয় না। আবারও বলি, কিটোন এই পরীক্ষাটা দেয় না। এরপরে আমরা টলেন বিকারক তো জানলাম কি জিনিসটা। আচ্ছা, তারপরে আসো ফেলিং দ্রবণ। তো ফেলিং দ্রবণ কি? ফেলিং দ্রবণ হচ্ছে 5% কপার সালফেট আর 5% সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে 5% কপার সালফেট আছে, 5% সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তারপর হচ্ছে এটাকে বলে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। আর মানে মানে অ্যাকচুয়াল জিনিসটা কি? সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, যেটাকে রচিলি লবণও বলে। তাহলে এখানে কি আছে? এখানে আছে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট বা রচিলি লবণ, তার সাথে 5% কপার সালফেট, 5% সোডিয়াম হাইড্রোক্সাইড। এই জিনিসটাকে আমরা ফেলিং দ্রবণ বলতেছি। এবং ফেলিং দ্রবণ পরীক্ষায় অ্যালডিহাইড মানে লালচে অধক্ষেপ দেয়, মানে কিউপ্রাস অক্সাইড যখন সৃষ্টি হয় তখন লালচে অধক্ষেপ দেয়, কিন্তু কিটোন এই পরীক্ষা দেয় না। তাহলে সহজ ভাষায় ফেলিং দ্রবণের লালচে অধক্ষেপ পড়ে, যদি পড়ে ওইটা অ্যালডিহাইড, না পড়লে কিটোন, না পড়লে হচ্ছে কিটোন। তাহলে ফেলিং দ্রবণ এবং টলেন বিকারকের ডিফারেন্স আমরা বুঝতে পারছি কিনা? ফেলিং দ্রবণ, আচ্ছা রাধিকা বলছে এই জায়গাটা আরেকবার বলেন, কোনটা বলবো? যে এই পরীক্ষাটা অ্যালডিহাইড দেয়, কিটোন দেয় না। তো ধরো তুমি এই ফেলিং দ্রবণ দিয়ে কিটোনের সাথে বিক্রিয়া করাইলা, বিক্রিয়া মানে এই যে বিক্রিয়াই হবে না। আর ফেলিং দ্রবণ দিয়ে অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করাইলা, তখন দেখবে যে কিউপ্রাস অক্সাইড তৈরি হয়েছে, যেটা একটা লাল অধক্ষেপ দিচ্ছে, ফলে বুঝতে হবে ওইটা অ্যালডিহাইড। মানে এই পরীক্ষা দ্বারা আমরা কোনটা অ্যালডিহাইড আর কোনটা কিটোন এটা বুঝতে পারি। আর একটু সবাই আমাকে কমেন্ট করে বলো, কার্বনিল মূলক শনাক্তকরণ পরীক্ষা কোনটা? সবাই কমেন্টে বলবা যে কার্বনিল মূলক শনাক্তকরণ পরীক্ষা কোনটা। আবারও বলি, কার্বনিল মূলক শনাক্তকরণ পরীক্ষা কোনটা? ঠিক আছে, আচ্ছা একটু বলি।
যে ক্লাসের বা পড়াশোনার বাইরে অপ্রয়োজনীয় মেসেজ দিবা না। আমি রিপিট করতেছি, আমি মুন্নাকে মিউট করতেছি। ক্লাসে বা পড়াশোনার বাইরে অপ্রয়োজনীয় মেসেজ দিবা না, ঠিক আছে? অপ্রয়োজনীয় মেসেজ দিবা না, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওকে, গুড। আচ্ছা, এই জায়গাটা আবার বুঝাই দিব কোনটা, মানে এই জায়গাটা তো আমি অনেক কথা বলছি, কোন জায়গাটা স্পেসিফিক বুঝো নাই সেটা বলবা, হ্যাঁ? যে ভাইয়া এই জায়গাটা, যে এইখানে কি বলছেন এইটা বুঝি নাই, ওকে? কারণ তুমি যদি বলো যে এই জায়গাটা, কারণ আমি অনেক কথাই বলছি এখানে, তো কোনটা বুঝো নাই ওইটা বলবা, হ্যাঁ? নাহলে আমার পক্ষে বোঝাটা কঠিন যে তোমার কোনটা দরকার। ওকে, তাইলে এখন চমৎকার একটা জায়গায় দেখবো, শোনো ভাইয়া, এই যে ফর্মালডিহাইড, এই যে HCHO, এই লোক কি একটা অ্যালডিহাইড না? HCHO এটা একটা অ্যালডিহাইড, তাই তো? তাহলে O2,4-DNP পরীক্ষা দিবে, খুব স্বাভাবিক, কারণ অ্যালডিহাইডে সিও আছে, মানে 2,4-DNP পরীক্ষা হচ্ছে সি ডাবল বন্ড ও যাদের আছে তারাই পরীক্ষা দিবে। তাহলে এখানে সি ডাবল বন্ড ও আছে, তাহলে এই দিবে। এটা নিয়ে আমাদের কোনো আপত্তি আছে? কোনো আপত্তি আসলে নাই, কিন্তু আপত্তিটা কোথায় দেখো, আপত্তিটা কোথায় দেখো, একটু দেখো, এখানে আসো। আচ্ছা না, ওইটা আমরা পরে পড়বো। এসিডের ক্ষেত্রে ওই জিনিসটা এসিডের মধ্যে আছে, ওটা এসিডের মধ্যে আছে, হ্যাঁ? যে অ্যাকচুয়ালি মানে কি আছে একটু বলি, যে ফর্মালডিহাইড ও আসলে এসিডের মতো আচরণ করে, এই আর কিছু না। ফর্মালডিহাইড এসিডের মতো আচরণ করে, এই হচ্ছে ঘটনা, আর কিছু না। এখন আচ্ছা, টলেন বিকারক যেইটা, আচ্ছা টলেন, আচ্ছা চলো আমরা দেখি। এই যে দেখো ভাইয়া, টলেন বিকারক হচ্ছে অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত, মানে এখানে সহজ ভাষায় অ্যামোনিয়া আছে আর 10% সিলভার নাইট্রেট আছে, বোঝা গেল? এটাকে আমরা টলেন বিকারক বলতেছি। এখন এটার সাথে যখন আমরা অ্যালডিহাইড দিব, যখন আমরা অ্যালডিহাইড দিয়ে বিক্রিয়া করব, বিক্রিয়া করলে তখন আমার সিলভার দর্পণ তৈরি হবে। মানে একটা জিনিস বুঝো, যে সিলভার, সিলভার হচ্ছে চকচক করে, সিলভার চকচক করে, হ্যাঁ? মানে মনে হচ্ছে যে, মানে ব্যাপারটা এমন যে সিলভারটা এত চকচক করতেছে মনে হচ্ছে আয়নার মতো, জিনিসটা বুঝতে পারছো? সিলভারটা এতটা চকচক করতেছে মনে হচ্ছে আয়নার মতো। তো এটা হচ্ছে সেই সিলভার দর্পণ, মানে সহজ ভাষায় অ্যালডিহাইড হইলে আর যখন কিটোন দিয়ে বিক্রিয়া করতেছো বিক্রিয়াই হবে না। তো যদি এই যে সিলভার চকচক করে তাহলে বুঝতে হবে এটা অ্যালডিহাইড, আর যদি চকচক না করে, এটার সাথে যখন অ্যালডিহাইড বিক্রিয়া করবা সিলভার পাওয়া যাবে, চকচক করবে। আর যদি কিটোন দাও বিক্রিয়াই হবে না, তাহলে তুমি বুঝতে পারবা কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন, এই হচ্ছে ঘটনা। ওকে, এখন আমরা এসিড, এস্টার আর অ্যামাইড পড়বো। আচ্ছা আমাকে বলো তো, এসিড, এস্টার আর অ্যামাইড এই তিনটাকে একসাথে আলোচনা করছে কেন? এই যে এসিড, এস্টার আর অ্যামাইড, এই তিন ভদ্রলোককে একসাথে কেন আলোচনা করা হয়েছে, আমাকে কে বলতে পারবা, বলো? না, আজকে এই চ্যাপ্টার শেষ করা হবে না, আমরা বেশ স্লোই যাচ্ছি, কারণ আমাদের খুব বেশি পড়া আসলে নাই। আমরা আসলে এই এসিড, এস্টার, অ্যামাইড পড়তে বেশিক্ষণ লাগবে না। তো এসিড, এস্টার, অ্যামাইড পড়ার পর কি আছে দেখি, গ্লিসারিন আছে, আমরা শুধু গ্লিসারিনটা পড়তে পারি, হ্যাঁ? ফেনল বা ডেটল, প্যারাসিটামল আর পলিমার, এগুলো আমরা কালকে পড়বো, হ্যাঁ? নাহলে তো আর কিছু বাকি থাকতেছে না, থাকতেছে? তাইলে আমরা আজকে মানে এই এসিড, এস্টার, অ্যামাইড পড়তে বেশিক্ষণ লাগবে না, ফলে আজকে 2 ঘন্টা তো কোনোভাবেই যাওয়া, ক্লাস নিয়ে যাওয়া সম্ভব না, বুঝছো? মানে কোনোভাবেই আমি যদি জোর করি তাও 2 ঘন্টা নিয়ে যাওয়া সম্ভব না। ফলে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আস্তে ধীরে পড়তেছি, যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়। এখন যারা ক্লাস করতেছো সবাই কমেন্ট করো যে বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, ইউটিউবে কি নেট প্রবলেম হচ্ছে একটু বলো তো? ইউটিউবে কোনো নেট প্রবলেম হচ্ছে? ইউটিউব এ 2-1 জন বলছে যে ভাই নেট প্রবলেম, বলো কোনো নেট প্রবলেম হচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ, রাইট, এই তো। তাহলে এই যে সবাই এসিড, এস্টার, অ্যামাইড, সবাই বাকিরা হচ্ছে এসিডের জাতক, ফলে আলটিমেটলি সবাই আসলে একই বন্ধু বান্ধব টাইপের ব্যাপার স্যাপার, ঠিক আছে? তাহলে এই যে 3 এসিড, এস্টার, অ্যামাইড, এরা সবাই কি বিক্রিয়া দেয় জানো? প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। কেন দেয় বলো? কারণ এদের কার্যকরী মূলকে দেখো, সিঙ্গেল বন্ড দুইটা, ডাবল বন্ড দুইটাই আছে। তোমার মনে আছে কিনা, কার্যকরী মূলকে যদি সিঙ্গেল ডাবল দুইটা বন্ডই থাকে তাহলে তারা প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, এটা আমরা পড়ছিলাম একেবারে ফার্স্ট ক্লাসে, হ্যাঁ?
কিন্তু নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না। এরা হচ্ছে প্রতিস্থাপন দেয়, কিন্তু এই যে দেখো নিউক্লিওফিলিক সংযোজন দেয় না, নিউক্লিওফিলিক সংযোজন দেয় না। আচ্ছা, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কারা দেয় বলো? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কারা দেয়? অ্যালডিহাইড আর কিটোন, মনে আছে? অ্যালডিহাইড আর কিটোন, অর্থাৎ কার্বনিল যৌগ যারা, এই যে কার্বনিল যৌগগুলো নিউক্লিওফিলিক সংযোজন দেয়, কার্বনিল যৌগগুলা, কিন্তু এরা দেয় না। আচ্ছা ঠিক আছে, এখন আমরা অ্যাসিড ক্লোরাইড, এই যে দেখো এস্টার জিনিসটা কি, এখন এটা তো আমার অ্যাসিড না, আর COOH, এখন ধরো OH এর জায়গায় একটা OR নিয়ে আসলা, OR আনলে সেটা এস্টার, এই যে। আবার OH এর জায়গায় একটা NH2 আনলা, তাহলে এটা কি? এটা একটা অ্যামাইড, তাই না? CO এর জায়গায়, OH এর জায়গায় একটা Cl আনলা, তাহলে এটা কি? অ্যাসিড ক্লোরাইড। এদেরকে কার্বক্সিলিক অ্যাসিডের জাতক বলা হয়, এদেরকে কার্বক্সিলিক অ্যাসিডের জাতক বলা হয়। আচ্ছা, এইটা আমরা বুঝলাম। এখন এখানে কয়েকটা তথ্য আছে, যে লাল পিঁপড়া ভিমরুলের গ্ল্যান্ডে ফর্মিক অ্যাসিড থাকে, এটা অবশ্য আমরা আগেই পড়ছি। তারপর ভিনেগারে আছে অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, অ্যাসিটিক অ্যাসিডের আরেকটা নাম ইথানোইক অ্যাসিড, বুঝছো? এই যে এইটা CH3COOH, এটাই হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোইক অ্যাসিড, তাহলে এটা আছে ভিনেগারে। আচ্ছা, এরপরে আসো, কাঠের পাতনে অন্তর্ধূম পাতন বলে, পাইরোলিগনাস অ্যাসিডে আছে 8 থেকে 10%, তাহলে এই জিনিসটা ইম্পর্টেন্ট কিন্তু, ভিনেগারে 6 থেকে 10, আর পাইরোলিগনাস অ্যাসিডে আছে 8 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড, 8 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড, এই জায়গাটা আমরা বুঝছি। এরপরে আসো বাটারে, মাটর, মাখন বা বাটার, এখানে আছে বিউটানোইক অ্যাসিড। এরপরে লাস্টে আমরা দেখতেছি স্টিয়ারিক অ্যাসিড। এরপরে আমরা কোনটা দেখতেছি? স্টিয়ারিক অ্যাসিড। এটা কোথায় থাকে ভাইয়া? এই যে দেখো, এই যে গরুর যে চর্বি, হ্যাঁ মানে প্রাণীর চর্বি এবং তেলে থাকে হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড। স্টিয়ারিক অ্যাসিড কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা কি আমাকে কেউ স্টিয়ারিক অ্যাসিডের একটা ব্যবহার বলতে পারবা? স্টিয়ারিক অ্যাসিডের খুবই চমৎকার একটা ব্যবহার আছে, আমাকে কে স্টিয়ারিক অ্যাসিডের ব্যবহার বলতে পারবো? বলো, স্টিয়ারিক অ্যাসিড কোন কাজে লাগে? দেখি কেউ পারো কিনা, বলো স্টিয়ারিক অ্যাসিড কোন কাজে লাগে? শোনো, এই যে মোমবাতি গলে যায় না, মানে ধরো তুমি একটা মোমবাতির কোম্পানি দিছো, এখন তোমার মোমবাতি তাড়াতাড়ি গলে যায়, আর একজনের মোমবাতি অনেক লম্বা সময় ধরে জ্বলে, তোমার মোমবাতি কেউ কিনবে? তোমার কোম্পানির মোমবাতি কেউ কিনবে না। তাহলে মোমবাতিতে স্টিয়ারিক অ্যাসিড মেশানো হয় যাতে মোমবাতি মোম আস্তে আস্তে গলে। তাহলে মোম যেন আস্তে আস্তে গলে, এই জন্য হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড মিশানো হয়। হ্যাঁ, আরো অনেক ব্যবহার আছে, প্রচুর ব্যবহার আছে, একটা দুইটা ব্যবহার আসলে না। হ্যাঁ, এবার পাম অয়েলে আছে পামিটিক অ্যাসিড, পাম অয়েলে পামিটিক অ্যাসিড, পাম অয়েলে পামিটিক অ্যাসিড। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিড এরা তো জৈব যৌগ না, তাই এদেরকে জৈব অ্যাসিডও বলে, এবং এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। নরমালি অ্যাসিড গুলো খুব শক্তিশালী হয়, তাই না? আমরা যে HCl বলি, নাইট্রিক অ্যাসিড বলি, সালফিউরিক অ্যাসিড বলি, এগুলো হচ্ছে অজৈব অ্যাসিড এবং খুবই স্ট্রং অ্যাসিড, খুবই স্ট্রং। কিন্তু এই জৈব অ্যাসিড গুলো একটু দুর্বল, হ্যাঁ, এদের একটু উইকনেসের সমস্যা আছে। তাহলে এই জৈব অ্যাসিড গুলো একটু দুর্বল এবং এরা একটু বেশ খানিকটা দুর্বল, এই হচ্ছে আসল ঘটনা। এখন আমরা ফ্যাটি অ্যাসিড দেখব। হ্যাঁ, ফ্যাটি অ্যাসিড মানে কি? মোটা। বলো, ফ্যাটি অ্যাসিড মানে কি? মোটা, অনেক মোটা, ফ্যাটি। তো এখানে ফ্যাটি অ্যাসিড কারা একটু বলি, অ্যালিফ্যাটিক এবং মনোকার্বক্সিলিক। তাহলে অ্যালিফ্যাটিক মানে মুক্ত শিকল, বদ্ধ শিকল না, মানে চাকরিক না। মনোকার্বক্সিলিক মানে ওই অ্যাসিডে একটা মাত্র COOH আছে, দেখো একটা মাত্র COOH আছে। তাহলে এটা দুই রকম, একটা সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। এখন সম্পৃক্ত মানে কি? সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড। এখন ধরো আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বুঝাই, মিথেনে সিঙ্গেল বন্ড আছে। আর অসম্পৃক্ত মানে কি? অসম্পৃক্ত মানে হচ্ছে, বা ইথেনে সিঙ্গেল বন্ড আছে C2H6, কিন্তু অসম্পৃক্ত মানে হচ্ছে যেখানে আসলে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে। ধরো ইথিনের কথা বলি C2H4, ইথাইনের কথা বলি C2H2। মানে তুমি কি ঘটনা বুঝছো? সম্পৃক্ত যেগুলা সেগুলাতে কার্বন যা, হাইড্রোজেন তার ডাবলেরও বেশি। সম্পৃক্ত যেগুলা তাতে কার্বন যে কয়টা, হাইড্রোজেন তার ডাবলেরও বেশি। আর অসম্পৃক্ত যেগুলা তাতে কার্বন যে কয়টা, হাইড্রোজেন তার ডাবল বা ডাবলের কম, ডাবলের বেশি হবে না হাইড্রোজেনের সংখ্যা, কার্বনের ডাবলের বেশি হবে না হাইড্রোজেনের সংখ্যা। তাহলে এটা একটা ওয়ে যে সম্পৃক্ত আর অসম্পৃক্ত বোঝার জন্য তুমি গুনতে পারো কার্বন কয়টা, হাইড্রোজেন কয়টা, এটা গুনে দেখতে পারো। ক্লিয়ার? ওকে, এখন আসো আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে প্রোপায়োনিক অ্যাসিড। এখন বা স্টিয়ারিক অ্যাসিড বা পামিটিক অ্যাসিড, দেখো 17 35টা, 15 31টা, বোঝাই যাচ্ছে এরা সম্পৃক্ত। তো
তো এই যে পাস্ট, পাস্ট দিয়ে মনে রাখতে পারো সম্পৃক্ত। হ্যাঁ, তো সম্পৃক্ত, সম্পৃক্ত মানে সিঙ্গেল। ধরো কেউ একজন এখন সিঙ্গেল আছে, কিন্তু তুমি এখন সিঙ্গেল মানে এই না যে তোমার কোনো পাস্ট নাই। তোমার তো একটা পাস্ট থাকতে পারে, নাই না? একটা ঘটনাবহুল অতীত থাকতে পারে তোমার জীবনে। তো পাস্ট পথে হচ্ছে পামিটিক, পথে প্রোপানয়িক, পথে পামিটিক, পথে প্রোপানয়িক। আর এই এস্টা দিয়ে হচ্ছে স্টিয়ারিক, এস্টা দিয়ে স্টিয়ারিক। সংকেত গুলাও দেখতে হবে ভাইয়া। হ্যাঁ, এইখানে কিন্তু আমি সংকেত কিন্তু সব জায়গায় দেখতে বলি না, এখানে সংকেত দেখতে বলছি, এখানে সংকেত গুলাও দেখতে হবে। আচ্ছা, ঠিক আছে। এখন চলে আসো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে এখানে আসলে অ আ ক খ এগুলাই শিখাইছে। দেখো এখানে অ, এখানে আ, এটা ক হইলে ভালো হইতো, এখানে একটা ল আছে, তাহলে অ আ আর ল, বুঝছো? তাহলে অতে অলিক, আতে অ্যাক্রালিক, আর লতে লিনোলিক। তাহলে এই তিনটা, অতে অলিক, আর একটা অ্যাক্রালিক, আর একটা হচ্ছে ভাইয়া লিনোলিক। হ্যাঁ, তো দেখো এই যে 17 দুগুণী 34, এর আছে 33, 17 গুণ 34 এখানে আছে 31। মানে মোট কথা ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে আসলে হাইড্রোজেনের সংখ্যা কমে যায়। হ্যাঁ, তো এইখানে একটু দেখবা যে কয়টা কার্বন কয়টা হাইড্রোজেন আছে, এটা একটু জানতে হবে। আচ্ছা, তাহলে আমাকে একটু বলো সবাই যে আমরা কি বুঝতে পারছি সম্পৃক্ত অসম্পৃক্ত কি? মানে দিন শেষে ফ্যাটি অ্যাসিড হচ্ছে অ্যালিফ্যাটিক মনোকার্বক্সিলিক, মানে মুক্ত শিকল হবে এবং একটা মাত্র কার্বক্সিল মূলক থাকবে। এবং কয়টা কার্বক্সিল মূলক থাকবে? একটা কার্বক্সিল মূলক থাকবে, একটা কার্বক্সিল মূলক থাকতে হবে। এখন কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে তৈরি করা যায়? এই যে এইখানে চলে আসবা, এই যে অ্যালকোহল থেকে, হ্যাঁ, অ্যাসিড থেকে, ও সরি, এইটা তৈরি করব। তাহলে অ্যালকোহল থেকে, অ্যালডিহাইড থেকে, তাই না, অ্যালকিন থেকে, এইভাবে আমরা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করব। দেখো এই যে অ্যালকোহল থেকে, অ্যালডিহাইড থেকে, জারণ বিক্রিয়া, জারণ কেন তাও আমরা জানি। আচ্ছা, তো অ্যালকাইল সায়ানাইড থেকে, হ্যাঁ অবশ্যই তৈরি করা যাবে, কেন তৈরি করা যাবে না? এই যে মানে জিনিসটা ঘুরে ফিরে তো একই, বুঝছো? এই যে সায়ানাইড মানে তো নাইট্রাইল, এই যে সায়ানাইড, হ্যাঁ এই যে দেখো, তো এই যে সায়ানাইড বা নাইট্রাইল, এখান থেকে পানি মিশাইছে, অ্যাসিড হয়ে গেছে, সিম্পল। আচ্ছা, এরপরে আসো গ্রিগনার্ড বিকারক। ভদ্রলোকের কথা মনে আছে? আমরা বলছিলাম যে গ্রিগনার্ড বিকারক থেকে সব তৈরি করা যায়। আমরা তখন 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করছি, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করছি, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করছিলাম, আর কি তৈরি করছিলাম, মিথেন তৈরি করছিলাম। এখন অ্যাসিড, তখন মনে হয় অ্যাসিডও তৈরি করছিলাম। এটা আমরা গতকাল শিখছি যে গ্রিগনার্ড বিকারক এমন একজন ব্যক্তি যাকে দিয়ে, যার থেকে সবকিছু তৈরি করা যায়, বুঝছো? তাহলে গ্রিগনার্ড বিকারক থেকে অ্যাসিডও তৈরি করা যাবে। আর অ্যাসিডের যত জাতক আছে সেখান থেকে তো অবশ্যই অ্যাসিড তৈরি করা যায়, এই যে স্টার থেকে, তারপর হচ্ছে, আচ্ছা, স্টার থেকে তৈরি করা যায়, ঠিক আছে। এরপরে আমরা একটু চলে আসব কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকারী বিক্রিয়া। এইটা আসলে আমরা দেখছি, কার্বক্সিলিক অ্যাসিড একটা অ্যাসিড, ফলে লিটমাস পরীক্ষা অবশ্যই দিবে, নীল লিটমাসকে লাল করবে। এই যে লিটমাস পরীক্ষা দিচ্ছে, নীল লিটমাসকে লাল করতেছে। আর একটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, এখানে কিন্তু 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ ব্যবহৃত হয়। এখানে কত পার্সেন্ট সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ ব্যবহৃত হয়? 5%। হ্যাঁ, এখানে 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ ব্যবহৃত হয়, এইটা একটা জিনিস। এখন এখানে আর দু একটা জিনিস আছে, একটু জাস্ট নামটা মনে রাখতে পারো, মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড একই জিনিস, শনাক্তকরণে HgCl2। তুমি খালি এই HgCl2 মার্কিউরাস ক্লোরাইড এইটা জানবা, আর কিচ্ছু না। এরপরে আসো, খালি ওই লাইনটা দাগ দাও। আচ্ছা, একটু বলি যে আমরা আসলে অর্গানিক কেমিস্ট্রি বা কেমিস্ট্রি বইটা বা বায়োলজি বইটা সব বই আবার নতুন করে দাগাচ্ছি, আবার নতুন করে আমরা দাগাচ্ছি, ঠিক আছে? ফলে তোমরা আরো চমৎকার একটা ভার্সন, চমৎকার রিফাইন্ড ভার্সন, মানে এই ভার্সনে একটু সমস্যা হচ্ছে কিছু ক্ষেত্রে ক্লাস না করলে দাগানো বইটা একটু প্রবলেম করে। তবে আমার বই মানে জৈব যুগ অর্ধেক দাগায়ও ফেলছি। তো খুব দ্রুতই হচ্ছে তোমরা অর্গানিক কেমিস্ট্রি সহ মানে সবকিছু পেয়ে যাবা, ঠিক আছে, আমাদের দাগানো বই আর কি নতুন করে। ওকে, তাহলে আমাদের ইথানোয়িক অ্যাসিড, এখানেও তুমি এই যে ক্যাকোডিল অক্সাইড, আর্সেনিক অক্সাইড সহ ক্যাকোডিল অক্সাইড, জাস্ট এতটুকু, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এখন চলে আসো, আমরা চলে আসবো হচ্ছে, আচ্ছা, অ্যাসিড রূপে ফর্মিক অ্যাসিড। এই জায়গাটা ভাই ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। কি ইম্পর্টেন্ট কথা? অ্যাসিড রূপে ফর্মিক অ্যাসিড। আচ্ছা, ফর্মিক অ্যাসিড কি অ্যাসিড না? অ্যাসিড, তাহলেও কি অ্যাসিড কি এখন ক্ষার রূপে আচরণ করবে? না, ফর্মিক অ্যাসিড অ্যাসিড রূপে আচরণ করবে। তাহলে যেহেতু অ্যাসিড, তাই সে লিটমাস পরীক্ষা দিবে, সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষা দিবে, সমস্যা নাই। তো ঝামেলা লাগে অন্য জায়গায়।
ফর্মিক অ্যাসিড অ্যালডিহাইড হিসেবে ব্যবহৃত হয়। ফর্মিক অ্যাসিড অ্যালডিহাইড হিসেবে ব্যবহৃত হয়, মানে অ্যালডিহাইডের সাথে ফর্মিক অ্যাসিডের একটা বন্ধুত্ব আছে। এখন তুমি আমাকে বলো যে অ্যালডিহাইড কি কি কাজ করে। এই যে অ্যালডিহাইড, অ্যালডিহাইড হচ্ছে আমরা দেখছি ফেলিং দ্রবণ পরীক্ষা দেয়, টলেন বিকারক পরীক্ষা দেয়, তাই না? ওকে, তাহলে ঘটনা হচ্ছে অ্যালডিহাইড যেহেতু ফেলিং বিকারক টলেন বিকারক পরীক্ষা দেয়, ফেলিং দ্রবণ, তাহলে অ্যালডিহাইড রূপে কাজ করে হচ্ছে কি ফর্মিক অ্যাসিড। তাহলে এই যে ফর্মিক অ্যাসিড সেও আসলে ফেলিং দ্রবণ পরীক্ষা দিবে, টলেন বিকারক পরীক্ষা দিবে। এখন তাইলে এমন না যে ফর্মিক অ্যাসিড বাদে অন্যান্য অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড বা প্রোপানোইক অ্যাসিড, অন্যান্য অ্যাসিড এই আকাম কুকাম করবে, জাস্ট এই ফর্মিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে অ্যালডিহাইডের মতো আচরণ কে করে? ফর্মিক অ্যাসিড। আচ্ছা, তাহলে ফেলিং দ্রবণ টলেন বিকারক পরীক্ষা দিবে, কিটোনের মতো আচরণ না কিন্তু, মানে কিটোন তো ফেলিং দ্রবণ টলেন বিকারক পরীক্ষা দেয় না, ফলে এরা অ্যালডিহাইডের মতো আচরণ করে, ফর্মালডিহাইড, সরি ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড আমি বারবার করতেছি, ফর্মিক অ্যাসিড। তাহলে ফর্মিক অ্যাসিড হচ্ছে অ্যালডিহাইডের মতো আচরণ করে, ফর্মিক অ্যাসিড অ্যালডিহাইডের মতো আচরণ করে। আচ্ছা, আমাকে একটু বলো যে এই যে ফর্মিক অ্যাসিড অ্যালডিহাইডের মতো আচরণ করতেছে, তাহলে ফর্মিক অ্যাসিড 2,4 ডিএনপি পরীক্ষা দিবে কিনা? সবাই কমেন্ট করবা, ফর্মিক অ্যাসিড 2,4 ডিএনপি পরীক্ষা দিবে কিনা? ফর্মিক অ্যাসিড 2,4 ডিএনপি পরীক্ষা দিবে কিনা বলো। ফর্মিক অ্যাসিড, আচ্ছা হ্যাঁ সাউন্ড যাচ্ছে। ফর্মিক অ্যাসিড, আচ্ছা মানে 2,4 ডিএনপি পরীক্ষা কিন্তু অ্যালডিহাইডের পরীক্ষা না, এই অ্যালডিহাইডের পরীক্ষা না, 2,4 ডিএনপি পরীক্ষা হচ্ছে কার্বনিল মূলকের পরীক্ষা। সো এই জন্য অ্যাসিডের এই ফর্মিক অ্যাসিড ওই পরীক্ষা দিবে না, ফলে অ্যালডিহাইডের মতো আচরণ করে ফর্মিক অ্যাসিড, মানে ফর্মিক অ্যাসিড অ্যাসিডের মতো আচরণ করে, ফলে লিটমাস পরীক্ষা, সোডিয়াম বাইকার্বনেট সেই পরীক্ষাগুলো তো দেয়, সাথে সাথে এই মাল ফেলিং দ্রবণ টলেন বিকারক পরীক্ষাও দেয়, মানে এক্সট্রা হচ্ছে এক্সট্রা ফেলিং দ্রবণ টলেন বিকারক পরীক্ষাও দেয়। এটা বলছে এই যে ফেলিং দ্রবণ সহ পরীক্ষা, টলেন বিকারক সহ পরীক্ষা, তবে ফর্মিক অ্যাসিড 2,4 ডিএনপি পরীক্ষা দেয় না। এখানে কোন অ্যাসিড শক্তিশালী, কোন অ্যাসিড দুর্বল অ্যাসিড এই আলোচনা। হ্যাঁ, এখন একটা ছোট্ট আলোচনা করছে যে কোনটা শক্তিশালী অ্যাসিড। আমি সহজ ভাষায় তোমারে বলি, দেখো যত বেশি ক্লোরিন তত শক্তিশালী, যত বেশি ক্লোরিন তত শক্তিশালী। ধরো এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, বুঝছো, CH3COOH, এটা হচ্ছে আমার অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। এখন এখন ধরো তুমি এই 3টা হাইড্রোজেনের জায়গায় 3টা ক্লোরিন বসাইলা, এই যে, তাইলে এটা হয় না Cl3CCOOH, এটা হয় কিনা? হয়। তাহলে হচ্ছে ট্রাইক্লোরো, 3টা ক্লোরিন ট্রাইক্লোরো, এটা হচ্ছে মানে ক্লোরিন যত বেশি তত বেশি কি বলা যায় সক্রিয়। তাহলে ডাইক্লোরো এটা এরকম হয় Cl2CH COOH। যদি আমার ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড বলি ClCH2COOH, ClCH2COOH। হ্যাঁ, এরপরে এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, এটা কি বললাম? এটা হচ্ছে আমার ফর্মিক অ্যাসিড। এরপরে এইটা কি বলতো? এটা অ্যাসিটিক অ্যাসিড। তাহলে ট্রাইক্লোরো, তারপর ডাইক্লোরো, তারপর ক্লোরো, তারপর ফর্মিক, তারপর অ্যাসিটিক। এখন তুমি এরপরে যত আলোচনা আছে কোনো কিছু তোমার ইয়া করা লাগতেছে না, তুমি খালি এই যে চারটা মানে এইগুলাই দেখবে যে ঘুরাই ফিরাই বলছো। ও কিভাবে করছে জানো? এর থেকে বেশি শক্তিশালী, ওর থেকে কম শক্তিশালী, এর থেকে এ বেশি শক্তিশালী, ওর থেকে ও বেশি শক্তিশালী। অত ঝামেলা এত যাওয়ার দরকার নেই। হিসাব হচ্ছে ক্লোরিন যত বেশি তত বেশি শক্তিশালী, আর লাস্টে এসে অ্যাসিটিক অ্যাসিড সবচেয়ে দুর্বল, অ্যাসিটিক অ্যাসিডের থেকে কিন্তু ফর্মিক অ্যাসিড বেশি শক্তিশালী। কারণ তুমি দেখছো যে ফর্মিক অ্যাসিড ফেলিং দ্রবণ টলেন বিকারক পরীক্ষা পর্যন্ত দেয় অ্যালডিহাইডের মতো, তাই এই ফর্মিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিডের থেকে বেশি শক্তিশালী, ফর্মিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিডের থেকে বেশি শক্তিশালী। তাহলে এই জায়গাটা আমরা বুঝতে পারছি যে ফর্মিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিডের থেকে এই যে কোনটা এর থেকে বেশি সবল অ্যাসিড, তারপর এই আলোচনাগুলো আছে। হ্যাঁ, তারপর আমরা এস্টার পড়বো, তারপর অ্যামাইড পড়বো। এস্টারে কোনো পড়া নাই, গুড নিউজ তোমার জন্য। ভালো নিউজ হচ্ছে ভাইয়া এস্টারে আসলে কোনো পড়াই নাই, অ্যামাইডে তো আরো পড়া নাই, গ্লিসারিনে সামান্য একটু পড়া আছে। আচ্ছা, তাহলে একটু চলো আমরা একটু দেখি এস্টার জিনিসটা কি।
তো তুমি অলরেডি জানো যে এই যে দেখো অ্যালকোহল, এটা অ্যালকোহল আর এটা হচ্ছে অ্যাসিড। তাহলে অ্যালকোহল আর অ্যাসিড, ঠিক আছে, এখানে কিন্তু শুষ্ক, আমরা সব জায়গায় কি পড়ি বলতো, আমরা সব জায়গায় পড়ি হচ্ছে এখানে শুষ্ক HCl এর কথা বলা আছে। এখানে শুষ্ক HCl কেন? কারণ এটা হচ্ছে নিরোধক হিসেবে শুষ্ক HCl টা ব্যবহৃত হয়। সবসময় আমরা পড়ি গাঢ় HCl, লঘু HCl, এখানে কি বলছে শুষ্ক HCl। কেন? কারণ নিরোধক হিসেবে ইউজ করতে হচ্ছে, মানে ব্যাপারটা বুঝাই তোমারে। এটা পানি তৈরি হয়েছে না, এই পানিকে মানে শোষণ করে হচ্ছে HCl, এই জন্য HCl টা শুষ্ক। আচ্ছা, তো অ্যাসিড আর অ্যালকোহল থেকে এস্টার তৈরি করতেছে, অ্যাসিড আর অ্যালকোহল থেকে এস্টার তৈরি করতেছে, অ্যাসিড আর অ্যালকোহল থেকে কি তৈরি করা হচ্ছে ভাইয়া, এস্টার। এইটাই হচ্ছে আমার এস্টার। এবং এখানে শুষ্ক HCl আমরা কেন ইউজ করছি আমরা হোপফুলি বুঝতে পারছি। এখন আরেকটা জিনিস একটু দেখব, সেটা হচ্ছে এস্টারের মধ্যে বিখ্যাত এস্টার হচ্ছে ইথাইল ইথানয়েট, হ্যাঁ, ইথাইল অ্যাসিটেট, যেটা নেইল পলিশ এবং গ্লু দ্রাবক। ইথাইল ইথানয়েট বা ইথাইল অ্যাসিটেট, আবারও বলি এস্টারের মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে, আটকাই গেছে কি, আটকাই তো যাওয়ার কথা না, বাকিরা একটু কমেন্ট করো তো আটকাই গেছে কিনা। না আটকায় নাই। এস্টারের মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে ইথাইল ইথানয়েট আর ইথাইল অ্যাসিটেট। আবারও বলি ইথাইল ইথানয়েট আর ইথাইল অ্যাসিটেট, যা নেইল পলিশ আর গ্লুর উত্তম দ্রাবক। আচ্ছা, তো এখন এস্টারের কার্যকরীমূলক আমরা দেখছি। এস্টারের ক্ষেত্রে কোথায় কি এস্টার আছে এটা একটু আমরা দেখব। তাহলে কলা, কমলা, আনারস, জেসমিন ফুল সব জায়গায় স্টার আছে, স্টার। হ্যাঁ, ও হচ্ছে একজন স্টার। স্টার মানে কি, তারকা। ফলে দেখবা যে সব ফলে স্টার আছে, ফুলেও আছে। তাহলে কলাতে আছে হচ্ছে পেন্টাইল অ্যাসিটেট এস্টার, পেন্টাইল মানে 5। তাহলে এভাবে মনে রাখতে পারো কলার দাম 5 টাকা, যদিও আমার মনে হয় না যে বাংলাদেশে এখন কোথাও 5 টাকায় কলা পাওয়া যায়। হ্যাঁ, মানে অন্তত ঢাকা শহরে 5 টাকায় কলা পাওয়া যায় না, এইটা আমি জানি, এইটা আমি জানি, ক্লিয়ার, এইটা আমি জানি। ওকে, এখন একটু চলে আসো কমলা। কমলার ক্ষেত্রে হচ্ছে অকটাইল। ধরো কমলার দাম 8 টাকা, কমলার দাম 8 টাকা, তো এটা আরো অসম্ভব, কারণ বাংলাদেশে কমলা উৎপন্ন হয় না, কমলা বাইরের দেশ থেকে আসে। এখন আসো আনারস। এখন আনারস কিন্তু দেখতে আমার মনে হয় যে বেশ সুন্দর, তাই না? দেখবো যে গায়ে কাটা কাটা, এরপর একটু গোল্ডেন কালার ধারণ করে একটু পাকলে, হ্যাঁ, তাহলে বিউটিফুল আনারস। তাহলে এখানে থাকে বিউটাইল, তাহলে মনে রাখবা বিউটিফুল আনারস। হ্যাঁ, কলার দাম 5 টাকা, কমলার দাম 8 টাকা, কলার দাম 5 টাকা, কমলার দাম 8 টাকা, বিউটিফুল আনারস। আর লাস্টে আসো জেসমিন। হ্যাঁ, জেসমিনে কি আছে, বর্গীয় জ। বেনজাইল অ্যাসিটেট, বেনজাইলে কি আছে, বর্গীয় জ। তাহলে জেসমিনেও আছে বর্গীয় জ, বেনজাইলেও আছে বর্গীয় জ। আবারও বলি জেসমিনেও আছে বর্গীয় জ, বেনজাইল অ্যাসিটেট এস্টার সেখানেও আছে বর্গীয় জ। তাহলে কোথায় কি এস্টার আছে আমরা পারবো। এবং এখানে কিন্তু সংকেতগুলোও খেয়াল করতে হবে ভাইয়া, খুবই খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে ফল ফুলের সুগন্ধের কারণ, এই লাইনটা, ফল ফুলের সুগন্ধ হয় কিসের জন্য? এই যে মানে যদিও গোলাপ ফুল দেখতে খুবই সুন্দর, কিন্তু গোলাপ ফুলের কোনো স্মেল নাই, তো কিছু ফুলের স্মেল এত চমৎকার, মানে ধরো যদি তুমি বেলি ফুলের কথা বলো, তারপর তুমি যদি আমার মনে হচ্ছে ছোট্ট ছোট্ট একটা ফুল আছে, কি যেন ফুলটার নাম ভুলে গেলাম। হ্যাঁ, যেহেতু ফুল নিয়ে গবেষণা একটু কম করি, কিছু কিছু ফুল আছে, বিশেষ করে ধরো তুমি রাতের বেলা একটা জায়গা দিয়ে হেঁটে যাচ্ছ, হ্যাঁ, হুট করে দেখবা যে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছ, হয়তো রাস্তার ঠিক বাউন্ডারির ওই সাইডে একটা গাছ আছে, এবং প্রচন্ড চমৎকার একটা স্মেল তোমার নাকে আসছে, এরকম হয় না? ঢাকা শহরে এটা আসলে পাওয়া যায় না, এটা ওই ফিলটা, কিন্তু গ্রামের দিকে বা হচ্ছে একটু মফস্বলের দিকে এই এক্সপেরিয়েন্সটা হয়, তাই না? তোমার সবচেয়ে কোন ফুলের স্মেলটা তোমার সবচেয়ে সুন্দর লাগে বলো? হ্যাঁ, বকুল ফুল, ইয়েস। আমার মনে আছে যে আমি ছোটকালে বকুল ফুলের, মানে আমি যে স্কুলে পড়তাম, স্কুল বলতে ওটাকে কিন্ডারগার্টেন স্কুল বলে, আমি যখন ক্লাস 3-তে পড়ি, 4-এ পড়ি, তখন ওখানে প্রচুর বকুল গাছ ছিল। তো আমাদের কাজ ছিল যে ভোরবেলায় উঠে বকুল ফুল কুড়ানো, এবং আমি এই বকুল ফুল কুড়ায় বকুল ফুলের মালা গাঁথতাম। তবে কপাল খারাপ যে এই বকুল ফুলের মালা যাকে দেওয়ার কথা আমি তাকে কোনোদিন দিতে পারি নাই। এই বকুল ফুলের মালা গেঁথে দিতাম হচ্ছে আমার, অর্থাৎ যেখানে আমি থাকতাম ওই কিন্ডারগার্টেনটাই আবাসিক ছিল। তো ওখানে আমাদের যে স্যার বা আমাদের যে কাকিমা, কাকিমা হচ্ছে স্যারের ওয়াইফ, তো উনি, কাকিমা হচ্ছে আমাদেরকে ইউজ করতো। সে হচ্ছে বলতো যে ইয়া কর, সকালে উঠে বকুল ফুলের মালা গেঁথে আমরা কাকিমাকে দিয়ে আসতাম। ঠিক আছে, সারা জীবন এই বকুল ফুলের মালা গেঁথে বুঝছো কাকিমাকে দিছি।
আচ্ছা, বকুল ফুল, yes। এবং বকুল ফুলের স্মেলটা, এই জন্য বকুল ফুলের প্রতি আমার আলাদা একটা উইকনেস কাজ করে, কারণ আমার ছোটবেলায় প্রচুর বকুল ফুল আহ, আমি কি বলা যায়, বকুল ফুলের সান্নিধ্যে ছিলাম আমি। আচ্ছা ঠিক আছে, চলো আমরা দেখি। আমরা এখানে স্টার কিভাবে তৈরি করে সেটা দেখতেছি। আমরা একটু আগে দেখছি এইটা, তাই না? এই যে দেখছি না, এই যে অ্যাসিড, এই যে দেখলেই বুঝবা, এই যে অ্যাসিডের ওএইচ আর অ্যালকোহলের এইচ দুইটা মিলে বানাইছে পানি, আর বাকিটা থেকে তৈরি হয়েছে এস্টার। এই যে আর সিও আর ও আর তৈরি হয়ে গেছে কি ভাইয়া, এস্টার। তো এখানে কিছু কথাবার্তা আছে, একটু খেয়াল করো তো। এখানে ইউজ করছে গাঢ় HCl, সালফিউরিক অ্যাসিড, সরি, এই সালফিউরিক অ্যাসিড, এই জন্য ওই H+ দিয়ে সালফিউরিক অ্যাসিড বুঝাইছে, ঠিক আছে। আর এখানে ঘটনা কি হয়েছে, পানি অপসারণ ঘনীভবন, মানে ফার্স্টে পানি অপসারিত হয়েছে, পরে ঘনীভবন হয়েছে। ভয় পাওয়ার কিছু নেই, ফার্স্টে পানি অপসারিত হয়েছে, পরে জিনিসটা ঘনীভবন হয়েছে। তো এই জন্য পানি অপসারণ ঘনীভবন আর এস্টার তৈরি হয়েছে, তাই বিক্রিয়াকে এস্টারিফিকেশন বিক্রিয়া বলে। এখন আবার ভাই ভয় পেও না ভাইয়া, কি কি শিখাচ্ছেন, একটাই বিক্রিয়া শিখতে হয়, এস্টার থেকে একটাই বিক্রিয়া, এইটা যে অ্যাসিড আর অ্যালকোহল থেকে পানি তৈরি হয় আর এস্টার তৈরি হয়, বিক্রিয়াকে এস্টারিফিকেশন বলে। আর এখানে সালফিউরিক অ্যাসিড ইউজ হয়, গাঢ় সালফিউরিক অ্যাসিড, আর এখানে পানি অপসারিত হয়, পরে ঘনীভবন হয়, এই জন্য এটাকে পানি অপসারণ ঘনীভবন বিক্রিয়া বলে। এই জন্য এই বিক্রিয়াকে পানি অপসারণ ঘনীভবন বিক্রিয়া বলে। কি বিক্রিয়া বলে ভাইয়া? পানি অপসারণ ঘনীভবন বিক্রিয়া বলে। হোপফুলি আমরা এটা বুঝতে পারছি। এখন আমরা এস্টার শনাক্তকরণ বিক্রিয়া দেখতে চাই। আমরা এখন যে বিক্রিয়াটা দেখব, সেই বিক্রিয়াটা হচ্ছে এস্টার শনাক্তকরণ। হ্যাঁ, আচ্ছা এখন একটু চলে আসো এস্টার শনাক্তকরণের ক্ষেত্রে। আমরা এটা পড়ছি না? আচ্ছা, এস্টার শনাক্তকরণ কি লিখছিলাম এখানে, দেখি, নাকি এস্টারটা বাদ গেছে? কার্বনিল, কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার মনে হয় লেখা হয় নাই। না, স্টারটা লেখা হয় নাই, তাহলে এখানে স্টারটা লিখে নিবা, বুঝছো? এখানে স্টারটা অ্যাড করে নিবা, যে নোটটা বানাবা। বা তোমরা একটা কাজ করতে পারো, আমি ছোটকালে এটা করতাম, মানে ছোটকালে মানে আমার অ্যাডমিশনের টাইমে কিছু পেজ অ্যাড করতাম বইয়ের মধ্যে। পেজ অ্যাড করে ওই পেজে ইম্পর্টেন্ট জিনিসগুলো লিখে রাখতাম, মানে আমার বইটাই ছিল আমার সবকিছু। হ্যাঁ, কারণ অনেক বেশি খাতা হইলে আমার যে প্রবলেমটা হইতো, যে কোন খাতায় কবে কি লিখছি কিছুই মনে থাকতো না। হ্যাঁ, বা তুমি একটা কম্প্যাক্ট খাতাও বানাইতে পারো, তুমি চাইলে একটা কম্প্যাক্ট খাতাও বানাইতে পারো। আচ্ছা, আচ্ছা একটা মিনিট। হুম 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 হুম, ঠিক আছে, গট ইট। তাহলে ফেরিক হাইড্রামিড পরীক্ষা, তাহলে পরীক্ষাটার নাম কি ভাইয়া? ফেরিক হাইড্রামিড পরীক্ষা। এবং এখানে কি হচ্ছে এটা একটু দেখো, এখানে সহজ ভাষায় লালচে বাদামি। তাহলে এখানে কি পরীক্ষা আর এখানে কি পদক্ষেপটা পাওয়া যাচ্ছে, এর বাইরে কিছু লাগবে না, এর বাইরে কিছু লাগবে না। ফেরিক হাইড্রামিড একটাই পরীক্ষা। এরপরে আমরা অ্যামাইড পড়বো। এখন অ্যামাইড তো তোমরা চিনো, তাই না? আমরা অ্যামিন নিয়ে অনেক কিছু পড়ছি। এই যে অ্যামিন, NH2, আর অ্যামাইড। তবে অ্যামিন আর অ্যামাইডের একটা পার্থক্য আছে, কি জানো? অ্যামাইড কিন্তু অ্যাসিডের জাতক, অ্যামাইড হচ্ছে অ্যাসিডের জাতক, অ্যামিন অ্যাসিডের জাতক না। আর একটা তথ্য, সেটা হচ্ছে অ্যামাইড থেকে অ্যামিন তৈরি করার বিক্রিয়াকে কি বলে? খুব বিখ্যাত বিক্রিয়া হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। খুবই বিখ্যাত বিক্রিয়া হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। এখন অ্যামাইড কোথায় পাওয়া যায় চলো আমরা একটু দেখি। এই যে নাইলন, এই যে নাইলনের সুতার কথা শুনছো, বা আমরা যে ব্রাশটা ইউজ করি ওটা কিন্তু নাইলন দিয়ে, মানে ব্রাশের যে দাঁত ব্রাশ করি যেটা দিয়ে, ওই ব্রাশটা তৈরি হয়, ব্রাশের যে সুতাটা ওইটা নাইলনের সুতা। এরপরে হচ্ছে অ্যাসপিরিন। অ্যাসপিরিন কিন্তু একটা পেইন কিলার, অ্যাসপিরিন একটা পেইন কিলার। তো এটার বিকল্প হচ্ছে প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেন। মানে প্যারাসিটামল আর অ্যাসিটামিনোফেন একই জিনিস, মানে কোথাও কোথাও প্যারাসিটামল বলে, কোথাও কোথাও অ্যাসিটামিনোফেন বলে। তবে প্যারাসিটামল আর অ্যাসপিরিনের একটা বেসিক ডিফারেন্স আছে, কি জানো? প্যারাসিটামল মোটামুটি সব জায়গায় খাওয়া যায়, বেশ সেফ, কিন্তু অ্যাসপিরিন কিন্তু একটু ডেঞ্জারাস টাইপের। ধরো কারো যদি ডায়াবেটিস থাকে বা কারো যদি কোথাও ব্লিডিং এর ঝুঁকি থাকে, তাইলে ওইখানে অ্যাসপিরিন খাওয়াই যাবে না। অ্যাসপিরিন খাইলে ওটা কিন্তু ব্লিডিং আরো বাড়ায় দেয়। এই জন্য অ্যাসপিরিন খাওয়াটা খুবই রিস্কি। এই জন্য দেখবো যে প্যারাসিটামল, ওই যে নাপা 2 বেলা, এই জন্য সবাই নাপা লিখে নাপা দেয়, কারণ নাপাটা কম্পারেটিভলি সেফ। কিন্তু কোনো খাবারই অত্যধিক খাইলে ওইটা কিন্তু তোমার জন্য ভালো কিছু আসলে নিয়ে আসবে না, এটাই হচ্ছে আসল কথা। আচ্ছা ঠিক আছে,
তাহলে অ্যামাইড কই থেকে তৈরি করা যায়? একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এরা হচ্ছে অ্যাসিডের জাতক। ফলে অ্যাসিডের যত জাতক মানে অ্যাসিড থেকে তৈরি করা যায়, বা অ্যাসিডের অন্যান্য জাতক থেকে অ্যামাইড তৈরি করা যায়। হ্যাঁ, এই যে এস্টার থেকে অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড অ্যানহাইড্রেট সবাই হচ্ছে অ্যাসিডের জাতক। আর অ্যামাইডের শনাক্তকারী বিক্রিয়া কি? এখানেও একটা জিনিস খেয়াল করো, তোমার মনে আছে কিনা অ্যামিনের ক্ষেত্রে পচা মাছের গন্ধ গন্ধ একটা ব্যাপার ছিল, তো অ্যামাইডেও এটা ফেরত আসছে। তুমি খেয়াল করো অ্যামাইডের ক্ষেত্রে এখানে দুইটা বিক্রিয়া হইতে পারে, একটা হচ্ছে লঘু HCl দিয়ে অথবা লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। হ্যাঁ, যখন তুমি আসলে পরীক্ষা মানে তুমি বিক্রিয়া করাচ্ছ, একটু আমরা দেখাই কই গেল। তো এখানে কি হইতে পারে, কার্বক্সিলিক অ্যাসিড ও পচা মাছের গন্ধযুক্ত অ্যামিন তৈরি হইতে পারে, অথবা অ্যামোনিয়া তৈরি হইতে পারে। তুমি খেয়াল করো, অথবা অ্যামোনিয়া তৈরি হইতে পারে। কিভাবে আমরা একটু দেখি। ভাই এইটা হচ্ছে অ্যাসিটামাইড, এটা হচ্ছে অ্যাসিটামাইড। এখন এখান থেকে তৈরি হয়েছে অ্যাসিটিক অ্যাসিড আর অ্যামিন। কি তৈরি হয়েছে? অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যামিন। এখন এখানে আমার যে এই যে খেয়াল করো আবার আরেকটা বিক্রিয়া কই গেল। হ্যাঁ, আরেকটা বিক্রিয়া, সেটা হচ্ছে আমার এই যে অ্যামাইড, এখান থেকে পানি, এখানে আমার তৈরি হয়েছে অ্যামোনিয়া। মানে অ্যামিন তৈরি হইতে পারে বা অ্যামোনিয়া তৈরি হইতে পারে, এটা ডিপেন্ডস তুমি বিক্রিয়াটা কিভাবে করতেছো তার উপর। যদি তোমার অ্যামিন তৈরি হয়, এটা তো পচা মাছের গন্ধযুক্ত। আর যদি তোমার অ্যামোনিয়া তৈরি হয়, অ্যামোনিয়া আসলে পরবর্তীতে HCl এর সাথে বিক্রিয়া করে তৈরি করে অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটা সাদা ধোঁয়া তৈরি করে। ফলে সাদা ধোঁয়া তৈরি হলে বুঝতে হবে যে ওখানে অ্যামাইড আছে, বা পচা মাছের গন্ধ পাইলে বুঝতে হবে সেখানে অ্যামাইড আছে, সেখানে অ্যামাইড আছে। হোপফুলি আমরা এটা বুঝতে পারছি। তাহলে আমার অ্যামাইডটাও শেষ। ভাই দেখছো যে আমাদের এখানে কিন্তু লিটারেলি কোনো পড়া নাই, লিটারেলি মানে অ্যাসিড অ্যামাইড এস্টার এখানে কোনো পড়াই নেই। আচ্ছা, এখন আসো, এখানে কয়েকটা জিনিস আছে। হ্যালোজেন শনাক্তকরণের জন্য লেসাইন পরীক্ষা, এটা আমরা আগেই দেখে আসছি যে হ্যালোজেন শনাক্তকরণের বেশ কয়েকটা পরীক্ষা আছে, তার একটা হচ্ছে লেসাইন, এটা আমরা আগে দেখে আসছি। লেসাইন পরীক্ষায় সোডিয়াম ধাতু ব্যবহৃত হয়, এই লাইনটা জানতে হবে। আচ্ছা, এখানে এই জায়গাটা একটু ছোট্ট করে দেখতে পারো, সেটা হচ্ছে যখন তুমি সিলভার নাইট্রেট মানে খেয়াল করো, তুমি হ্যালোজেন শনাক্তকরণ করবা, হ্যালোজেন শনাক্তকরণ করবা, তো সেখানে সিলভার নাইট্রেট দ্রবণ ইউজ করতেছো। কি ইউজ করতেছো? সিলভার নাইট্রেট। এখন তুমি ক্লোরিন শনাক্ত করতে পারো, বা ব্রোমিন শনাক্ত করতে পারো, বা আয়োডিন শনাক্ত করতে পারো। তো ক্লোরিন যখন শনাক্ত করতে যাবা, তখন তোমার কি পদক্ষেপ পড়বে? সাদা। কি পদক্ষেপ ভাইয়া? সাদা। যখন তুমি ব্রোমিন শনাক্ত করতে যাবা, হালকা হলুদ পদক্ষেপ পড়বে। আয়োডিন শনাক্ত করতে গেলে মোটামুটি গাঢ় হলুদ পদক্ষেপ পড়বে। তাহলে ক্লোরিনে সাদা, ব্রোমিনে হালকা হলুদ, আর আয়োডিন শনাক্তকরণ করতে গেলে গাঢ় হলুদ পদক্ষেপ পড়বে যদি তুমি সিলভার নাইট্রেট ইউজ করো। এরপরে আসো অ্যালকোহল, সোডিয়াম ধাতু, এস্টার, অ্যাসিটাইল ক্লোরাইড, সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট, সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট, এই সবগুলো আমি লিখাই দিছি। খালি এই নামগুলো পড়তে হবে, এখানে আর কিচ্ছু লাগবে না, শুধু নাম, শুধু নাম পড়তে হবে। এখন আসো, এই যে অ্যালডিহাইড আর কিটোন, এটাও আমরা পড়ছি কার্বনিলমূলক শনাক্তকরণ পরীক্ষা 2,4 ডিএনপি পরীক্ষা। কিন্তু যদি বলো অ্যালডিহাইড কিটোন পার্থক্য করা যায় কোন পরীক্ষা দ্বারা? ফেলিং দ্রবণ, টলেন বিকারক। এই যে টলেন বিকারক, ফেলিং দ্রবণ, আর একটা হচ্ছে শেপ বিকারক, শেপ বিকারক। এইটা গেল। এর ভিতর ডিটেইলসে পড়তে হবে ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক। ডিটেইলসে তোমাকে পড়তে হবে হচ্ছে ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক, এর বাইরে তোমাকে কিচ্ছু পড়তে হবে না। এর বাইরে আবার বলি, কিচ্ছু পড়তে হবে না। আচ্ছা, এখানে কিছু নাই, এই জায়গাটা একটু চলে আসো তোমরা। ইনফ্রারেড রশ্মি বা আইআর রশ্মি, এখন আইআর রশ্মি তোমরা জানো যে 3 রকম হয়, ফার আইআর, মিডিল আইআর, আর একটা আছে নিয়ার আইআর। তো চিকিৎসায় ব্যবহৃত হয় এই ফার আইআর আর নিয়ার আইআর। তাহলে মিডিল আইআর কোন কাজে ব্যবহৃত হয়? জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে। তাহলে মিডিল আইআর কোন কাজে ব্যবহৃত হয়? জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে। কই গেল? জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে ব্যবহৃত হয় মিডিল আইআর। এবং এখানে দেখো, এখন এই রশ্মিগুলা কি করে বলতো? এই রশ্মিগুলা হচ্ছে মানে এই যে আইআর বর্ণালীতে শোষণ তরঙ্গ সংখ্যা কত, হ্যাঁ, তো তখন তো বর্ণালী সৃষ্টি হয় প্রত্যেকটার জন্য বর্ণালী, সেখানে তরঙ্গ সংখ্যা হচ্ছে 1000 থেকে 4000 পার সেন্টিমিটার। আচ্ছা, এই জায়গাটা আমরা জানলাম। এখন এখানে আরেকটা চমৎকার জিনিস দেখবো, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট অঞ্চল। হ্যাঁ, সেখানে এই যে দেখো 1400 থেকে 650, এটাকে আমরা বলতেছি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট রিজিয়ন, ফিঙ্গারপ্রিন্ট রিজিয়ন। এখন একটা জিনিস একটু তোমাকে বলি, এই যে চার্টটা আছে, এই চার্টটা নরমালি লাগে না, কিন্তু ধরো
কিছু জায়গা আছে, ধরো সারা যদি চায় যে আমি এবার একটা জৈব যৌগ থেকে একটা কঠিন প্রশ্ন করব, তখন এই চার্ট থেকে ওনারা প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে কঠিন প্রশ্ন করার একটা চার্ট। তো ব্যাপারটা তোমাকে একটু বুঝাই যে ঘটনা কি ঘটছে। ঘটনা হচ্ছে যদি আমি এভাবে বলি যে দেখো এখানেও অ্যালডিহাইড দেখতেছো, এখানেও অ্যালডিহাইড দেখতেছো, ঘটনা কি? অ্যালডিহাইডে আছে সিএইচও, মানে কার্বনের সাথে অক্সিজেনের বন্ড আছে, বা এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ড আছে। তো অ্যালডিহাইডে কার্বনের সাথে অক্সিজেনের বন্ড যেখানে, সেখানে তরঙ্গ সংখ্যা 1700 থেকে 7700। আবার অ্যালডিহাইডের কার্বনের সাথে হাইড্রোজেনের যে বন্ড, সেখানে তরঙ্গ সংখ্যা এইটা। জিনিসটা কি বোঝা গেছে? মানে সহজ ভাষায় কার্যকরী মূলকে যে বন্ডগুলো আছে, ওই বন্ডগুলাতে ধরো অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, এস্টার সবগুলাতে এই বন্ড আছে, সেখানে তরঙ্গ সংখ্যা এত। আবার অ্যামাইডে এই যে বন্ডটা, সেখানে তরঙ্গ সংখ্যা আবার চেঞ্জ হচ্ছে, কমে যাচ্ছে। আবার অ্যালকোহল, ফেনল, ইথার, এস্টারে সি আর ও সিঙ্গেল বন্ড দিয়ে, সেখানে হচ্ছে আমার তরঙ্গ সংখ্যা এত। তাহলে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসতে পারে বোঝা গেছে? পরীক্ষায় আসতে পারে ধরো অ্যালকোহলে ওইস এর ক্ষেত্রে, সেখানে ওইস বন্ডে তরঙ্গ সংখ্যা কত। আবার এই যে দেখো অ্যালকোহলের ওইস এর হাইড্রোজেন বন্ধনে, হ্যাঁ, আর একক অণু হিসেবে মানে এ ওইস এর এই হাইড্রোজেন বন্ডে, হাইড্রোজেন বন্ড, আর যদি জাস্ট এইটা একক অণু হিসেবে ব্যবহৃত হয় তখন আবার তরঙ্গ সংখ্যা কত, এটা চেঞ্জ হয়। ফলে সহজ ভাষায়, আবার কার্বক্সিলিক অ্যাসিডের ওইস এর জন্য এটা। ফলে সহজ ভাষায় যদি মানে মেইন পড়াগুলো পড়ে একটু সময় পাও, বা বিশেষ করে যারা সেকেন্ড টাইমার, তারা এই চার্টটা পড়বা, একটু এই চার্টটা একটু কষ্ট করে দেখবা, ঠিক আছে? ওকে, আমরা হোপফুলি এইটা বুঝতে পারছি, হোপফুলি আমরা এটা বুঝতে পারছি। হুম হুম হুম। আচ্ছা, আমরা গ্লিসারিন আর ফেনল, আমরা গ্লিসারিনটা পড়ি, ফেনলটা আজকে না পড়বো। এটা আমরা লাস্ট টপিক হিসেবে পড়ি, কারণ আমাদের হাতে সময় আছে। আমরা হচ্ছে আর 10-15 মিনিট একটু গ্লিসারিনটা পড়বো, জাস্ট গ্লিসারিন। এরপরে আসলে আর ওইভাবে তো এমনিতেও কিছু আসলে পড়া নাই, নাকি গ্লিসারিন ফেনল দুইটাই পড়বো? বলো, তোমরা বলো। আচ্ছা, এরপরে আর আছে কি আসলে? না, ফেনলটা আসলে একটু বড়। এরপরে নাইট্রোগ্লিসারিন, ডেটল আছে, তারপর ডেটল স্যাভলন। আচ্ছা, আমরা গ্লিসারিন ফেনল না পড়ি, কারণটা হচ্ছে গ্লিসারিন ফেনল দুইটা আরেকটার সাথে কানেক্টেড, মানে পড়াইলেই আসলে দুইটাই পড়াইতে হয়, না পড়াইলে একটাও না। ফলে আমরা আজকে সহজ ভাষায় যেটা করতেছি সেটা হচ্ছে আজকের ক্লাস এ পর্যন্ত আমরা রাখতেছি, ঠিক আছে? এ পর্যন্ত আমরা রাখতেছি এজন্য যে আমরা যদি এখন এটা পড়ি তাহলে আবার বেশি পড়া হয়ে যাবে। ফলে আমরা কালকে খুব সুন্দরভাবে বাকি যে অংশটা সেটা শেষ করে ফেলবো। আর এই পর্যন্ত আজকের ক্লাস খুবই শর্ট ছিল। তো কালকে হচ্ছে আমরা বাকিটা পড়ে ফেলবো, ঠিক আছে? এবং খুব বেশি পড়া নাই, এবং খুব সুন্দরভাবে পড়বো। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।